প্রিয় লিসেনার্স, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। আমি এতটুকু অনুরোধ করব, ঘটনাটি শোনার পর আপনারা সেই জায়গাগুলো, সেই অবস্থাগুলো ফিল করার চেষ্টা করবেন। তাহলেই সেই ঘটনার একদম ভেতরে আপনাদেরকে ইনশাল্লাহ ঢুকিয়ে নিয়ে যেতে আমি সক্ষম হব। চলুন শুরু করি। তো হাফিজ যেই ঘটনাটি উনি শেয়ার করেছেন, এটি তিনি শুনেছিলেন একজন ইমাম সাহেবের কাছ থেকে, এবং ঘটনাটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি গ্রামে ঘটেছিল। সঙ্গত কারণে গ্রামের নামটি হুজুর বলেননি। এই ইমাম সাহেবের নাম হচ্ছে লাবলু। উনি বয়স্ক মানুষ হওয়ায় চাচা বলেই সম্বোধন করেন তাকে। আর এই লাবলু চাচার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা সদরেই। এই লাবলু চাচার শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামে। এই ঘটনাটি লাবলু চাচা তার দাদা শ্বশুরের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল দিলু মিয়া। এই দিলু মিয়ার পরিবার খুবই গরিব। ঘটনাটি অনেক আগের। লাবলু চাচা তার দাদা শ্বশুরের কাছ থেকে শুনেছেন এই ঘটনাটি। আর ঘটনাটি ঝিনাইদহ জেলার, এই ঘটনাটি তো শুরুতেই বলেছি যে ঝিনাইদহ জেলার। আর ঘটনা যখন ঘটে তখন এই দিলু মিয়ার বয়স ছিল 35 থেকে 37 বছরের মতো আর কি। আর সময়টা ছিল মহান মুক্তিযুদ্ধের আগের। লাবলু চাচার দাদা শ্বশুর উনি সালটি ঠিকভাবে বলতে পারেনি, তবে তিনি বলেছেন যুদ্ধের 5 থেকে 7 বছর আগে হতে পারে ঘটনাটি। উনি আনুমানিকভাবে বলেছেন। তো এবার মূল ঘটনায় আসি। এই দিলু মিয়া একজন কৃষক ছিলেন, আর পাশাপাশি বাড়িতে 2-1টা গরু পালতেন। দিলু মিয়ার বাড়ির পেছনে একটা নদী ছিল। এই নদী যেটা ভারত থেকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে। এই নদীর পানি দিলু মিয়ার পরিবার ব্যবহার করত, নিজেরা গোসল করত, গরুকেও এই পানিতে গোসল করাতো, এবং গ্রামের অনেকেই এই নদীতে তারা নিজেদের প্রয়োজনীয় কাজ সমাপ্ত করত। তো ঘটনাটি ঘটেছিল রোজার ঈদের ঠিক আগের রাতে, মানে চাঁদ রাতে। দিলু মিয়ার 2টা গরু ছিল। বেশ কিছুদিন ধরে গরুটি পেলে পুষে বড় করছিলেন। তো এর মধ্যে একটি গরু বেশ মোটা তাজা ছিল। দিলু মিয়ার পরিকল্পনা ছিল ঈদের আগের রাতে, মানে চাঁদ রাতে গরুটি জবাই করবেন। ওই গ্রামে একটা নিয়ম ছিল, সেটা হলো যে ঈদের দিন তো আসলে মানুষজন মাংস কিনতে যাওয়া, বিভিন্ন ঝামেলা। এই জন্য কি হতো, রাতের বেলা গরু ছাগল এগুলো জবাই করতো, এবং রাতের বেলায় বেচা কেনা হতো। এটা ছিল ওই গ্রামের একটা নিয়ম আর কি। ওইভাবে মানুষজন বেচা কেনা করতো, নিজেরাই কিনতো। বাইরের লোকজন যে আসতো তা না, ওই গ্রামের লোকজনই কিনতো আর কি। আর পরে ওই রাতের বেলায় মাংস প্রসেস করে রাখতো অথবা রান্না করে রাখতো, পরের দিন খেত ঈদের দিন আর কি। এরকমটা ছিল আর কি। তো উনি কিন্তু কোনো পেশাদার কসাই ছিলেন না। তো উনি ওই চাঁদ রাতে গরুটা জবাই করবেন এরকম একটা পরিকল্পনা ছিল। তবে উনি কসাইয়ের কাজ টুকটাক পারতেন। আর ওই সময় যেহেতু গ্রামের পরিবেশ পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন যে স্বাধীনতার 5-7 বছর আগের একটা সময় কেমন ছিল সেই পরিবেশটা। মানুষজনও খুব কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি ছিল। তো যাই হোক, সেদিন সন্ধ্যা ঈদের চাঁদ দেখা যায়। আর উনি গরু নিয়ে বাড়ি থেকে একটু দূরেই 4 রাস্তার একটা মোড় ছিল, সেখানে তিনি ওই গরুটা নিয়ে যান। আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে থাকেন। আর ইমাম সাহেব আসতে আসতে রাত প্রায় 8টা বেজে যায়, কারণ ওই গ্রামে তো আরো কিছু গরু ছাগল জবাই করতে হবে। তো উনি ওই জবাই করে ওই পর্যন্ত আসতে দেরি হয়ে যায় আর কি। কারণ ওনাকে আগে বলে রাখা ছিল। আর তখন তো মোবাইল ফোন ছিল না যে উনি কোথায় আছে সেটা জানবে এবং তাড়াতাড়ি আসতে বলবে। এজন্য অপেক্ষা করছিল। আর ইমাম সাহেব মোটামুটি কাছাকাছি এসেছেন। ওই গরুটা ধরেছিল ওনার এক বন্ধু। দিলু মিয়া গরুটা ধরেছিল না আর কি, গরুর দড়ি ধরেছিল না। তো হঠাৎ করে কি হয়, ওই গরুটা তার বন্ধুর হাত থেকে ছুটে ওই নদীর দিকে চলে যায়। নদীর পাড় দিয়ে, নদীর যে শাখাটা মানে ভারত থেকে বাংলাদেশে এসেছে, তো ওই দিকে চলে যায়। ওই নদীর তীরে ছিল একটি পরিত্যক্ত শ্মশান, আর তার পাশেই ছিল একটি পরিত্যক্ত কুয়া, যেটা
1947 সালের দেশভাগের পর আর ব্যবহার করা হয়নি। ওই জায়গাটা খুব নির্জন, মানুষজন যায় না, ঝোপ জঙ্গল হয়ে গেছে আর কি। টোটালি ওই জায়গাটা আসলে অ্যাবান্ডন্ড, মানে পরিত্যক্ত অবস্থায় আছে আর কি। তো এরপর আবার জঙ্গল আছে, তারপরে আবার ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে, মাঠ রয়েছে, এর অনেক পরে ভারতের গ্রাম রয়েছে। তখন তো এরকম মানে বর্ডারে ফেন্সিং করা ছিল না, মানে কাঁটাতারের বেড়া ছিল না, মানুষ পায়ে হেঁটে চলে যেতে পারত। মানে ওই দিলু মিয়ার গরু যেই দিকে গেছে সেই দিকের আর একটা গ্রামের দূরত্ব অনেক বেশি ছিল। এক কথায় গরু যেদিকে গেছে ওইদিকে বাংলাদেশের আর কোনো গ্রাম নেই, বর্ডার তার অনেক পরে ভারতের একটা গ্রাম। আর শ্মশানের পাশ দিয়ে যে নদী গেছে, এই নদীর একটি পাশ এই দিলু মিয়ার বাড়ির পাশ দিয়ে গেছে। কিন্তু এখন দিলু মিয়া তার বন্ধু এই গরুর পিছু পিছু যায়, কিন্তু গরু তো আর কোনো ঝোপ জঙ্গল এগুলো বোঝে না, সে সোজা দিয়েছে দৌড়। সে জঙ্গল ঝোপঝাড় ভাঙতে ভাঙতে সামনের দিকে চলে যায়। আর দিলু মিয়া আর তার বন্ধু তারা ওই ঝোপ জঙ্গল ধরে না গিয়ে তারা রাস্তা ধরে গরু টার্গেট করে এগিয়ে যেতে থাকে। এক সময় এই দিলু মিয়া আর তার বন্ধু গরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে প্রায় 1 ঘন্টা খোঁজার পর তারা দুইজন দেখে এই গরুটি একটি শিশু গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। শিশু গাছ তো অনেকেই চিনে থাকবেন। তো ওই গরুটি দাঁড়িয়ে আছে এবং কিছু একটা খাচ্ছে। তখন দিলু মিয়া আর তার বন্ধু গরুটি দেখে কিছুটা স্বস্তি পায় যে না, গরুটা অন্তত পাওয়া গেল। এখন গরুটা যে ধরবে সেটা তো পরের ব্যাপার। এখন কথা হলো, এই শিশু গাছের কাছে যেতে হলে বেশ কিছু ঝোপঝাড় পার হয়ে তারপর ওই শিশু গাছের কাছে যেতে হবে। কিন্তু ওই গরুটি এক মনে নিচের দিকে তাকিয়ে কিছু খেয়ে যাচ্ছে। দিলু মিয়া আর তার বন্ধু কি করে, একটা মোটা ডাল হাতে নেয়, মানে তার হাতে একটা ডাল, তার বন্ধুর হাতে একটা ডাল আর কি। এই ডাল সামনে নিয়ে যে ঝোপঝাড় রয়েছে ওই ঝোপঝাড়ের দিকে আগাতে থাকে, ডালটা সামনে দিয়ে হালকা বাড়ি দিতে থাকে যাতে ওর ভিতরে কোনো সাপ পোকা থাকলে সেগুলো সরে যায়, তা পোকামাকড়গুলোকে সরিয়ে দেয়া যায়। আর তখন কি হয়, এই ডাল দিয়ে ঝোপের মধ্যে আঘাত করলে তো একটা শব্দ হয়। এই শব্দ হওয়ার পরেই এই গরুটা দিলু মিয়ার দিকে তাকিয়েছে। আর সেই সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। কথিত আছে গল্পের গরু গাছে ওঠে, এবং সত্যি এই ঘটনাটি ঘটে। ওই গরু অন্য কোনো দিকে না দৌড়ে সোজা ওই শিশু গাছের উপরে ওঠা শুরু করে, এবং উঠতে উঠতে গরু একবারে গাছের শেষ মাথায় একটা চিকন ডালে উঠে গরু দাঁড়িয়ে খুব জোরে আওয়াজ করতে থাকে। এই চিৎকারটি ছিল খুবই ভয়ঙ্কর। বর্ষাকালে অনেকগুলো ব্যাঙ যেভাবে শব্দ করে ঠিক সেইভাবে। তো গরু কিন্তু স্বাভাবিকভাবে এরকম শব্দ করে না, আর গরুর তো খুর, সে গাছে উঠবে কিভাবে? কিন্তু সত্যি বানর যেভাবে গাছে ওঠে সেইভাবে গরু গাছে উঠে যায়। এই দৃশ্য দেখে দিলু মিয়া তার বন্ধু খুবই ভয় পেয়ে যায়। প্রথমত গরুর গাছে ওঠা, দ্বিতীয়ত গরু অদ্ভুত রকমের শব্দ করছে প্রচন্ড জোরে। তখন দিলু মিয়ার বন্ধু দিলু মিয়াকে নিষেধ করে যে খবরদার দিলু, গরুর কাছে যাস না। দুজনই বুঝে নেয় এটা কোনো স্বাভাবিক ঘটনা ঘটছে না। তখন দিলু মিয়াকে তার বন্ধু বলে তাড়াতাড়ি বাড়ি চল, এবং দ্রুত আমরা গিয়ে গ্রামের আরো কিছু মানুষজন নিয়ে এখানে আসি। তখন দিলু মিয়া তাদের সম্মতি দেয়। তখন তারা গ্রামে যায়, গিয়ে সবাইকে এই ঘটনা খুলে বলে। অনেকেই এই অদ্ভুত ঘটনার সাক্ষী হতে সাথে যেতে রাজি হয়, কেউ কেউ কৌতূহলবশত যায়। আর যেহেতু চাঁদ রাত ছিল, মানে পরের দিন ঈদ, সেহেতু অনেক রাত পর্যন্ত কিন্তু মানুষ বাইরে থাকে। আর ঈদ উপলক্ষে গরু ছাগল জবাই হয়েছে, সেইগুলো কেনা বেচা চলছে। এটা কিন্তু রোজার ঈদ, কিন্তু কুরবানি ঈদ না। তো তাই রাত বেশি হলো, রাস্তাঘাটে মানুষজন ছিল। তো ওই সময় 25 থেকে 30 জন লোক এই দিলু মিয়া তার বন্ধুর সাথে নিয়ে রওনা দেন। এক সময় তারা চলে আসেন সেই শিশু গাছের কাছে, কিন্তু তারা এখন আর সেই গরুটিকে সেই শিশু গাছে দেখতে পায় না। কিন্তু তারা সবাই একটি আজব জিনিস দেখে। সেটা হলো এই শিশু গাছের নিচে অসংখ্য মাছের কাটা পড়ে রয়েছে। কিছু মাছের মাথা, লেজ ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে, এবং সেই মাছগুলো দেখে প্রত্যেকের অভিমত ছিল এই মাছগুলো কিছুক্ষণ আগেই নদী বা পুকুর থেকে নিয়ে এসে মাত্রই খাওয়া হয়েছে। তখন সবাই মিলে গরু খুঁজতে শুরু করে। আশেপাশে ঝোপঝাড়, তারপরে এগুলো
জায়গা কোনো কিছু বাকি রাখছিল, তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু কেউ গরুকে খুঁজে পায় না। তখন ওখানে যারা ছিল প্রত্যেকেই ধারণা করে ওই গরু কোনো অশুভ কিছুর খপ্পরে পড়েছে, তা না হলে গরু কেন গাছে উঠবে। তারপরও সবাই মিলে ভাগ হয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও যখন গরু পায় না, তখন কিছু কিছু লোক বাড়ির উদ্দেশ্যে চলে আসে যে ধুর আর খুঁজে পাওয়া যাবে না। আর কিছু লোক থাকে তারাও তাদের সাথে খুঁজতে থাকে। এভাবে রাত প্রায় 12টা পর্যন্ত সবাই মিলে গরু খুঁজে যখন গরু পায় না, তখন সবাই মিলে দিলু মিয়াকে বলে এই গরু এত রাত্রে আর খুঁজে পাওয়া যাবে না, সকালে আমরা আবার খুঁজে দেখব, চল বাড়ি যাই। তো এই কথা বলে অনেকেই বাড়ির দিকে যায়, আবার কিছু লোক আগেই চলে গিয়েছে, আর বাকি যারা ছিল তার প্রত্যেকেই তো চলে যেতে সম্মতি প্রকাশ করে। তখন দিলু মিয়া সবাইকে চলে যেতে বলে, এমনকি দিলু মিয়া এতক্ষণ সাথে থাকা তার বন্ধুকেও চলে যেতে বলে, কিন্তু সবাই দিলু মিয়াকে এই গভীর রাত্রে এই মাঠের মধ্যে একা রেখে আসবে না। তো সবার পীড়াপিড়িতে দিলু মিয়া বাড়ি ফিরতে রাজি হয়। সবাই মিলে মাঠ থেকে গ্রামে চলে আসে আর যে যার মতো বাড়িতে চলে যায়। দিলু মিয়ার বন্ধু বাড়িতে চলে যায়, কিন্তু দিলু মিয়ার মন তো আর মানে না। এত বড় একটা গরু এতদিন ধরে পেলে পুষে বড় করেছে, আর সে তো এমনিতেই গরিব মানুষ। এখন এই গরু রেখে সে কিভাবে যাবে? তার মন তো মানে না। আর যার যখন কিছু হারায় তখন তার মনে হয় আরেকটু খুঁজলেই পাওয়া যাবে। তাই দিলু মিয়ারও মনে হচ্ছিল আরেকটু খুঁজলেই হয়তো বা গরুটা পেতাম। সবাই যখন গ্রামে এসে যার যার বাড়ি চলে গিয়েছিল, তখন দিলু মিয়া বাড়িতে গিয়ে একটা বড় দা হাতে নেয় এবং আবার বাড়ি থেকে বের হয় গরু খোঁজার উদ্দেশ্যে। বাড়িতে তার বউ, তার বড় মেয়ে এবং একটি ছোট ছেলে রয়েছে। তার ছোট ভাই ছিল আর মা বাবা ছিল। তারা প্রত্যেকে নিষেধ করেন দিলু মিয়াকে গরু খুঁজতে যেতে, কিন্তু দিলু মিয়া বলে আমি বেশি দূরে না, রাস্তার আশেপাশে গরু খুঁজে চলে আসব। পরিবারের অমতে সে বাড়ি থেকে বের হয়। আর যেহেতু ঈদের দিন পরের দিনই চাঁদ রাত, পরদিন সবাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বে। এদিকে ভোরবেলা দিলু মিয়ার বউ তার শ্বশুর শাশুড়ি মানে দিলু মিয়ার মা বাবাকে বলে রাতে তার ছেলেকে দেখেছে কিনা। যেহেতু দিলু মিয়া অনেক সময় বাড়ির বারান্দায় ঘুমাতো, এই জন্য দিলু মিয়ার বউ জিজ্ঞেস করে, কিন্তু দিলু মিয়ার মা বাবা বলে তার ছেলেকে নাকি তারা রাতে দেখেনি। তখন দিলু মিয়ার বউ বলে সে রাতে ঘরে ফিরে আসেনি। তারা ভাবে ছেলে হয়তো রাতে এসে বারান্দায় শুয়েছিল, ভোরের আলো ফোটার সাথে সাথে হয়তো গরু খুঁজতে গেছে। আর এই দিলু মিয়ার মা বাবা দুজনই বয়স্ক মানুষ ছিলেন। সকাল হয়ে গেছে, সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে, আর এদিকে দিলু মিয়া আসে না। দিলু মিয়া ঈদের নামাজের সময় সব সময় সে তার মা বাবাকে দেখতো, মা বাবাকে সালাম করতো, পরে তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে ঈদগাহের দিকে যেত। এখন দিলু মিয়া বাড়িতে নাই, তার মার মন খারাপ, বাবার মন খারাপ, তার ওয়াই বাচ্চা কাচ্চা সবাই চিন্তা করছে। তো এই চিন্তা আস্তে আস্তে বাড়তে থাকে। যাই হোক, ঈদের নামাজ সকালে পড়ে যে যার বাড়িতে যায়। তারপর দিলু মিয়ার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিলু মিয়া রাতে বেরোনোর পর তার যে আর কোনো খোঁজ নেই, সে রাত্রে বাড়ি ফেরেনি, এই কথা সবাইকে বলে। আর তার যেই বন্ধু আগের রাতে দিলু মিয়ার সাথে খোঁজাখুঁজি করেছিল তাকেও বলে। তখন তার বন্ধু আরো কয়েকজনকে সাথে নিয়ে দিলু মিয়াকে খুঁজতে বের হয়। আবার ওইদিকে তার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই মিলেই খুঁজতে বের হয়। এখন আর গরু খোঁজার দিকে কারো মন নেই, এখন দিলু মিয়াকে খুঁজে পেতে হবে, এটাই আসল কথা। সবাই মিলে যে মাঠে গত রাত্রে গিয়েছিল, মানে যেখানে একটা শিশু গাছের কাছে দিলু মিয়ার গরুকে দেখা গিয়েছিল, সেখানে খুঁজতে দেয়, কিন্তু সেখানেও দিলু মিয়ার কোনো হদিস নাই। এভাবে সারাদিন খুঁজেও দিলু মিয়াকে কেউই পায় না। কেউ বলে অত রাত্রে একা একা তার বের হওয়া ঠিক হয়নি, কেউ বলে গত রাত্রে গরুটার আচরণ ছিল অস্বাভাবিক। দিলু মিয়ার সাথে কি অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা। আবার কেউ বলে হয়তো গরু খুঁজতে খুঁজতে সে অনেক দূরে চলে গেছে, ফিরে আসবে পরে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। আর দিলু মিয়ার বাড়িতে দিকে কান্নার রোল পড়ে যায়। পরদিন গ্রামের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজকে আরো বেশি মানুষ দলে দলে ভাগ হয়ে চারদিকে খুঁজতে থাকবে কোথায় গেল দিলু মিয়া। ঈদের দিন দিলু মিয়া বাড়িতে ফেরেনি।
তাহলে চিন্তা তো বাড়াই স্বাভাবিক। এজন্য ঈদের পরের দিন তাকে খোঁজার জন্য 8 থেকে 10 জন মানুষ দলে দলে ভাগ হয়ে দিলু মিয়ার খোঁজ করতে শুরু করে। এর মধ্যে একটি দল সেই শ্মশান ঘাটের কাছে যায়, সেই শ্মশান ঘাটের কথা আমরা শুরুর দিকে বলেছিলাম, এবং সেখানে গিয়ে তারা দিলু মিয়ার গরুকে খুঁজে পায়। গরুটা ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল, গরুর মাথা পা সব আলাদা, এবং দিলু মিয়ার সাথে নিয়ে যাওয়া যে দাটা নিয়ে সে বের হয়েছিল সেই দা পড়ে থাকতে দেখে, এবং অনেকগুলো কুকুরের মতো প্রাণীর পায়ের ছাপ আর হাতির পায়ের থেকেও, মানে পায়ের ছাপের থেকেও বিশাল কোনো একটা ছাপ, মনে হচ্ছে হাতির পা যত বড় এর থেকেও বড় কোনো পা যদি থাকে সেই পায়ের ছাপ সেখানে দেখতে পায়। কিন্তু দিলু মিয়ার কোনো হদিস পাওয়া যায় না, শুধু তার সেই দাটি পড়ে থাকতে দেখে সবাই। আশেপাশে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও পাওয়া যায় না। তখন সবাই বুঝতে পারে দিলু মিয়ার সাথে খারাপ কিছু ঘটেছে, আর তারা বাড়িতে ফেরত আসে সেই দাটা নিয়ে, এবং সবাইকে বলে যে গরুর ছিন্ন ভিন্ন দেহের কথা আর সাথে থাকা যে দা পেয়েছে আর তারা যা যা দেখেছে সবকিছু পরিবারের সদস্যদেরকে খুলে বলে। এভাবে আরো 3-4 দিন সবাই মিলে আশেপাশে দিলু মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও পাওয়া যায় না। সবাই ধরে নেয় দিলু মিয়ার সাথে সত্যি খারাপ কিছু হয়েছে এবং দিলু মিয়া আর বেঁচে নেই। পরিবারের শোকের ছায়া নেমে আসে। তার বৃদ্ধ বাবা দিলু মিয়ার জন্য অনবরত কাঁদতে থাকে, তার মা কাঁদতে থাকে, তার সন্তান, তার স্ত্রী কাঁদতে থাকে। ছেলের চিন্তা করতে করতে বাবা অসুস্থ হয়ে পড়ে। এভাবে পার হয়ে যায় প্রায় 2.5 বছর। মানুষ দিলু মিয়াকে ভুলতেই বসেছিল। একদিন সকালে দিলু মিয়ার বাবা অসুস্থ ছিল যেহেতু, আর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। গ্রামের সবাই দিলু মিয়ার বাড়িতে ভিড় করে। চারদিক থেকে আত্মীয় স্বজন যারা ছিল সবাই আসতে থাকে। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। দিলু মিয়ার বাড়ির পাশে যেই নদীটি ছিল, হঠাৎ করে সেই নদীর পানি মনে হচ্ছে একটা বিশেষ জায়গায় ঘূর্ণিপাক খাচ্ছে, এবং ঘূর্ণিপাক খাওয়ার ওই জায়গাটা দিলু মিয়ার ঠিক বাড়ির কাছে, কারণ দিলু মিয়ার বাড়ি থেকে ওই নদীর শাখাটা খুব বেশি দূরে ছিল না, একদম কাছাকাছি ছিল। তো ঘূর্ণিপাক হওয়ার একটা পর্যায়ে ঘূর্ণিপাক থেমে যায় এবং নিচ থেকে হঠাৎ করে বুদবুদ উঠতে থাকে। অনেক সময় কোনো হাঁড়ি বা পাতিলে গরম পানি যখন ফুটতে থাকে তখন যেরকমটা হয় সেভাবে মনে হচ্ছে ওখানে পানি ফুটছে। একটা সময় সেই পানি ফোটাও বন্ধ হয়ে যায়, আর হঠাৎ করে একটা মাথার মতো কিছু একটা ভেসে ওঠে। এই দৃশ্য কিন্তু ওই নদীর ধারে থাকা কয়েকজন লোক দেখছিল কৌতূহল হয়ে, যে হঠাৎ করে এখানে পানির পাক কেন খাচ্ছে, আবার এরকমটা কেন হচ্ছে। এবং একটা মাথার মতো একটা ভেসে ওঠে, এবং ওই জিনিসটা আস্তে আস্তে মানুষের অবয়ব ধারণ করে এবং সাঁতরে তীরে আসতে থাকে। সাঁতরে যখন তীরে আসে তখন দেখে যে মাথার চুল বড় বড়, দাড়ি গোফ বড় বড় একটা লোক। তো তাকে দেখে শুরুর দিকে কেউ চিনতে পারেনি, কিন্তু কয়েক মিনিট পর চিনতে পারে, আরে এ তো দিলু, এখান থেকে কিভাবে আসলো। আর এই যে লাবলু সাহেব, যিনি ইমাম সাহেব, এই লাবলু চাচার দাদা শ্বশুর ওখানে ছিলেন। তার দাদা শ্বশুরের ভাষ্য মতে তার শরীরে সেই সময় যে পোশাকটা ছিল হারিয়ে যাওয়ার সময়, মানে সে ঘর থেকে যেটা পরে বের হয়েছিল ওইটাই সে পরেছিল। তার পুরো শরীর ছিল ভেজা, তার চুলে জটলা বেঁধে গেছে, মানে জট পেকে গেছে। গোফদারি বলেছি এতটাই বড় হয়ে গেছে শুরুতে, মানে হঠাৎ করে দেখলে যে কেউ চিনতে ভুল করবে। তো দিলু মিয়া তার বাড়িতে ঢোকার সাথে সাথে স্বাভাবিকভাবেই তার পরিবার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু দিলু মিয়া একেবারেই নির্বিকার। সে বাড়িতে ঢুকে বাড়ির উঠোনে একটি কুলবরই গাছ ছিল, সেই গাছের গোড়ায় হেলান দিয়ে বসে পড়ে। পরিবারের সদস্য, গ্রামের লোকজন বিভিন্ন ধরনের প্রশ্ন দিলু মিয়াকে করতে থাকে। শুধু একটি প্রশ্নে বেশি বেশি করে করতে থাকে, এতদিন দিলু মিয়া কোথায় ছিল, কোথা থেকে এলো। কিন্তু দিলু মিয়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু ফ্যাল চোখে তাকিয়ে থাকে, এবং দিলু মিয়ার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। কেউ কেউ দিলু মিয়াকে বলছে, তোমার বাবা তো মারা গেছে, আর অনেকদিন পরে
তুমি বাড়িতে ফিরেছো, এই জন্যই হয়তো বা কাঁদছো, কিন্তু কথা তো বলবা, কথা বলো। কিন্তু দিলু মিয়া কোনো কথা বলে না। দিলু মিয়ার বাবার লাশ গোসল করানো হয়, যখন জানাজা পড়ানো হয়, জানাজায় দিলু মিয়া শরিক হয়। ওই কুলবরই গাছ থেকে উঠে গিয়ে জানাজায় শরিক হয়। জানাজা করানোর পর দাফন করার সময় দিলু মিয়া ওই কবরের পাশে দাঁড়িয়েছিল, কবর খোঁড়া হয়েছিল সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। যখন দাফন করা শেষ হয় তখন দিলু মিয়া আবার হেঁটে হেঁটে বাড়িতে ফিরে ওই কুলবরই গাছের গোড়ায় বসে পড়ে। এদিকে আসরের নামাজের পর দিলু মিয়া হঠাৎ করে ওই কুলবরইয়ের গাছের গোড়া থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে সে তার মেয়ের কাছে যায়, ছেলের কাছে যায়, মেয়ে এবং ছেলের মাথায় হাত বুলায় এবং মায়ের কাছে কিছুক্ষণ বসে থাকে। সবাই তাকে খাবার দিয়েছিল, কিন্তু সে কিন্তু কোনো খাবারই খায়নি। সে হাত দিয়ে প্লেট দূরে সরিয়ে দিয়েছিল। মাগরিবের আজানের ঠিক আগে হঠাৎ করে কি হয়, চারদিকে প্রচন্ড জোরে কুকুর ডাকতে থাকে এবং কুকুরগুলো ডাকতে ডাকতে দিলু মিয়ার বাড়ির কাছে চলে আসে। আর দিলু মিয়ার বাড়ির আশেপাশেও যে কুকুরগুলো ছিল সেগুলো এসে ওই কুকুরগুলোর সাথে যোগ দেয়। আর ওই কুকুরগুলা দিলু মিয়ার বাড়িতে ঢুকে দিলু মিয়াকে ঘিরে ফেলে এবং তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শব্দ করতে থাকে। দিলু মিয়া কি করে, উঠে দাঁড়ায়। কুকুরের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। পরিবারের প্রত্যেকটি সদস্যর দিকে সে খুব ভালো করে তাকায়। তখন তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। তার স্ত্রী, তার মেয়ে, তার ছোট ছেলে, তার মা সকলকে দেখে। তারপর সে আবার ওই নদীর দিকে হাঁটতে থাকে। ওই কুকুরগুলো দিলু মিয়ার পিছু নেয় এবং ডাকতে থাকে। দিলু মিয়া নদীর কাছে যায়, তখন হঠাৎ করে নদীর ওই যে জায়গাটায় হঠাৎ করে পাক শুরু হয় এবং বুদবুদি উঠতে থাকে। দিলু মিয়া যখনই এটা দেখেছে তখন সে আবার সাঁতার শুরু করে। সাঁতার দিয়ে ওই বুদবুদির কাছে গিয়ে দিলু মিয়া হারিয়ে যায়। গ্রামের কয়েকজন এটা দেখেছে। এটা দেখার পর যখন দিলু মিয়ার উঠে আসছে না, তখন আবার তারা সেখানে গিয়েছে সাঁতার কাটতে কাটতে। তখন কিন্তু আর ওই বুদবুদি নেই, একদম স্বাভাবিক হয়ে গেছে। ওখানে কিন্তু ওরকম স্রোতও ছিল না, একদম স্বাভাবিক ছিল। তখন অনেকে ডুব দেয়, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এটা নিয়ে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে দিলু মিয়া পানিতে ডুবে গেছে। তারপরে অনেক খোঁজাখুঁজি হয়েছে ওই জায়গাটাতেই, কিন্তু দিলু মিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওদিকে পরিবারের লোকদের মধ্যে আবারও কান্নার রোল পড়ে যায়। একে তো পরিবারের একজন মুরব্বী সদস্য মারা গেছেন, তারপরও 2.5 বছর পর পরিবারের এক সদস্য ফিরে এসেছে। ফিরে আসার পর আবারও সে চলে গেল। তো দিলু মিয়া পুনরায় নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ জাগে। কারণ দিলু মিয়া মারা গেছে এটা তো সবাই ধারণাই করে নিয়েছিল। এখন কথা হচ্ছে, দিলু মিয়া যেহেতু এইভাবে রহস্যজনকভাবে এসেছে আবার রহস্যজনকভাবে চলে গেল, তখন সকলে বিশ্বাস করে যে দিলু মিয়ার সাথে সত্যি অস্বাভাবিক কিছু হয়েছে এবং যেভাবেই হোক দিলু মিয়াকে ফিরিয়ে আনতে হবে এবং এটা সম্ভব। ওই গ্রামে অনেকেই টুকটাক কবিরাজি করত। দিলু মিয়ার পরিবার সব কবিরাজের সাথে যোগাযোগ করে, কিন্তু কোনো কবিরাজ দিলু মিয়ার বিষয়ে কোনো সমাধান দিতে রাজি হয় না। শুধু একটা কথাই বলে, দিলু মিয়ার সাথে যা ঘটেছে সেটা খুবই ভয়াবহ। যেই এই বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করবে সে সহ তার পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। পরে তারা স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলেন। ইমাম সাহেব একদিন সময় নেন, তিনি বিষয়টা দেখবেন বলে আশ্বস্ত করেন। পরের দিন যখন দিলু মিয়ার পরিবার ওই ইমাম সাহেবের সাথে দেখা করেন, তখন ইমাম সাহেব বলেন দিলু মিয়াকে নিয়ে কোনো তথ্য তার অধীনে থাকা জিনেরা দিতে চায়নি। জিনেদেরকে অনেকবার বলার পরেও দিলু মিয়া সম্পর্কে কোনো তথ্য বলতে তার অপারগতা প্রকাশ করছে এবং ওই জিনেরা নাকি দুহাত করজোরে সেই ইমাম সাহেবকে বলেছে যে দোহাই লাগে, দিলু মিয়ার সম্পর্কে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন না এবং দিলু মিয়ার বিষয়ে কোনো তথ্য আমরা দিতে পারবো না। যদি বিন্দু মাত্র চেষ্টা করি তার বিষয়ে তথ্য অনুসন্ধান করার, তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না। আমরা আমৃত্যু
কারাগারে কাটাতে হবে এমনও হতে পারে, অথবা আমাদের মৃত্যুদণ্ড দিতে পারে। সুতরাং এই প্রশ্ন আমাদেরকে করবেন না। তখন হুজুর বুঝে যান দিলু মিয়ার সমস্যার সমাধান করা এটা কোনো জিনেদের পক্ষে সম্ভব নয়, এই সমস্যার সমাধান কোনো মানুষের পক্ষেই করা সম্ভব, কোনো জিন এটা কোনো সমাধান দিতে পারবে না। এমত অবস্থায় এই হুজুর ওনার একজন ওস্তাদ যিনি সিলেটে ছিলেন, একজন কামেল একজন হুজুর, তখন দিলু মিয়ার পরিবারকে বলেন যে আমি তো এটার কোনো সমাধান করতে পারলাম না, এই কামেল হুজুরের ঠিকানাটা নেন, আমার কথা বলবেন, আপনারা তার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ উনি আপনাদের হয়তো নিরাশ করতে চাইবেন না, কারণ তিনি অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালোবাসেন, উনি হয়তোবা যদি আল্লাহর কাছে দোয়া করেন এই সমস্যার সমাধান হতে পারেন। সবাই রাজি হয় সেই কামেল হুজুরের সাথে দেখা করার জন্য। দিলু মিয়ার পরিবার থেকে দিলু মিয়ার ভাই, তারপর তার যে বন্ধু ওই যে ঈদের রাত্রে গরু খুঁজেছিল তার সাথে, যার হাত থেকে মূলত গরুটা ছুটে গিয়েছিল, এবং দিলু মিয়ার মা, এই কয়জন মিলে সেই কামেল হুজুরের সাথে দেখা করার জন্য সিলেটে গিয়েছিল। দিলু মিয়ার মাকে সাথে নেওয়ার উদ্দেশ্য ছিল দিলু মিয়ার মায়ের দিকে তাকিয়েও যদি হুজুর এই কাজটি করতে রাজি হন। তারা সিলেট যান এবং খুব সহজেই এই কামেল হুজুরের কাছে পৌঁছে যান, কারণ ওই হুজুরকে মোটামুটি সবাই চিনতেন। আর তাদের হুজুরের মাদ্রাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ সময় লেগে যায়, কারণ ওই সময়ে ওই ঝিনাইদহ থেকে সিলেট যাওয়ার যে দূরত্বটা এটা তো অনেক ছিল, কয়েকদিন লেগেছিল পৌঁছাতে, কারণ তখন তো রাস্তাঘাট তো ভালো ছিল না, ঢাকায় আসতে হবে, ঢাকা থেকে আবার সিলেট যেতে হবে, পথটাও তো অনেক বেশি, তাই না? তো যাই হোক, দিলু মিয়ার পরিবার সেই কামেল হুজুরের কাছে যান, গিয়ে সালাম দেন এবং হুজুরকে দিলু মিয়ার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ যেই ব্যাপারটা যতটুকু তারা জানতেন সেইটুকু বলেছেন। আর এই দিলু মিয়ার মা দিলু মিয়ার ঘটনা বলার সময় অনেক কান্না করছিল, তার ছেলের বউ, তার ছেলে মেয়েকে নিয়ে কতটা অসহায় জীবনযাপন করছে সবকিছু হুজুরকে বলেন। হুজুর সব ঘটনা শুনে এবং তারা যে অনেক দূর থেকে এসেছেন এই বিষয়টি হুজুরকে খুব ব্যথিত করে, এত দূর থেকে আসছেন আপনারা। তো একটা জিনিস বলে রাখা ভালো, তারা হুজুরের সাথে সাক্ষাৎ করেছে দুপুরের জোহরের নামাজের পর। হুজুর সবকিছু শুনে একটা দিন সময় নেন এবং বলেন আমি আপনাদের সাথে আগামীকাল সকালে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, আর আপনারা আমার মেহমান, আপনাদের থাকা খাওয়ার সকল বন্দোবস্ত আমি করে দিচ্ছি। তো ওনাদের থাকা খাওয়ার সকল বন্দোবস্ত হুজুর নিজ দায়িত্বে করে দেন। পরদিন সকালবেলা হুজুর লোক দিয়ে দিলু মিয়ার পরিবারকে ডেকে পাঠান, যেখানে তাদেরকে রাখা হয়েছিল সেখান থেকে ডেকে পাঠান তার কাছে। দিলু মিয়ার পরিবারের যারা গিয়েছিল সবাই সেখানে আসে। তখন হুজুর দিলু মিয়ার মাকে বলে, দিলু মিয়ার যে মেয়ে আছে তার বয়স কত? তখন দিলু মিয়ার মা বলে, দিলু মিয়ার 2 সন্তানের মধ্যে তার মেয়ে বড় সন্তান, তার বয়স 13 বছরের মতো হবে। তখন হুজুর বলেন, আপনার এই নাতনিকে খুব দ্রুত বিয়ে দিয়ে দেবেন, খুব অল্প সময়ের মধ্যে, আর পুরো গ্রামের মানুষকে দাওয়াত দিবেন, বিশেষ করে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে, আর যত দ্রুত সম্ভব এটা দিতে হবে। সম্ভব হলে এই সপ্তাহের পরের সপ্তাহে যে শুক্রবার আসে শুক্রবারটা বিয়ের দিন নির্ধারণ করেন, এবং এই সময়ের মধ্যেই আপনাদেরকে কোনো পাত্র খুঁজে বের করতে হবে। ওই সময় তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, 13 বছর বয়স কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে সেটা কিন্তু ঠিক বয়স ছিল। তো যাই হোক, তো যদি এটা করেন হুজুর বলে তাহলে আপনার ছেলের জন্য ভালো হবে। এই কামেল হুজুর দিলু মিয়ার পরিবারের যারা হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের সাথে বসে 15 দিন পর যে শুক্রবার আসবে সেই শুক্রবারের মধ্যেই মেয়ের বিয়ের সবকিছু ঠিকঠাক করার কথা বলেন এবং ওই শুক্রবার বিয়ের দিন ধার্য করতে বলেন। বলে রাখা ভালো, সেই সময়ে আমি তো আবারও বলছি যে খুব দ্রুত বিয়ে হয়ে যেত। তো যাই হোক, কিছু সময় পর এই হুজুর দিলু মিয়ার ভাই আর তার বন্ধুকে একটু বাইরে যেতে বলেন। তিনি দিলু মিয়ার মায়ের সাথে একটু একা কথা বলতে চান। তখন তারা দুজন বাইরে যান। তখন হুজুর একটা দোয়া পড়েন। দোয়া পড়ার পরে বলেন যে এই মুহূর্তে আমার আশেপাশে কোনো জিনও নেই, কোনো বার্তাবাহক জিনও নেই যে কোনো তথ্য এখান থেকে ফ্ল্যাশ হবে। সুতরাং আপনাকে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আপনার ভেতরে রাখবেন, কাউকে জানতে দিবেন না, এবং এই কাজটা আপনাকেই করতে হবে। তখন হুজুর দিলু মিয়ার মাকে একটা ছোট কাচের বোতলের মধ্যে পানি দেন এবং তিনি বলে দেন, এই মেয়ের বিয়ের দিন, মানে দিলু মিয়ার মেয়ের বিয়ের দিন তোমার ছেলে আবার আসবে।
এবং মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত ছেলে থাকবে। ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে এই ছেলে আবার পানির মধ্যে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যাবে। এই ছেলে যখন আসবে তখন খুব কৌশলে এই পানি তাকে খাওয়াতে হবে, আর এই পানি খাওয়ার সাথে সাথে ছেলে অজ্ঞান হয়ে যাবে, মানে দিলু মিয়া অজ্ঞান হয়ে যাবে। তারপর যখন জ্ঞান ফিরবে তখন ছেলে স্বাভাবিক হয়ে যাবে, কথা বলতে পারবে। ইনশাল্লাহ এর মধ্যেই আমরা আপনার বাসায় হাজির হব। এবং এই যে কথাটা, এই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে কিন্তু এই পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর এটাও বলে দেন সেই হুজুর যে আপনার ছেলে যে কথা বলতে পারছে না, বিষয়টা এরকম নয়। সাময়িক সময়ের জন্য আপনার ছেলের কথা বলার শক্তিটা নষ্ট করে দেওয়া হয়েছে। যদি এই পানিটা খাওয়ান তাহলে আপনার ছেলে আবার কথা বলতে পারবে এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো, তখন কাজ করাটা সুবিধা হবে। আর আবারও বলছি, কাউকে এই কথা শেয়ার করা যাবে না, বিশেষ করে পানির কথা। আর পরবর্তীতে ওই হুজুর দিলু মিয়ার ভাই এবং বন্ধুকে ডেকে বলে, আপনাদের সাথে ওই মেয়ের বিয়ে সম্পর্কিত যে বিষয়গুলো বলেছি, কাউকে এলাকায় গিয়ে এর মূল বিষয়ে বলবেন না। তো যাই হোক, তারা আবার রওনা দেন। কয়েকদিন সময় লাগে তাদের বাড়িতে আসতে। সবাই যখন জিজ্ঞেস করে দিলু মিয়ার বিষয়ে হুজুর কি বলেছে, যারা হুজুরের সাথে দেখা করতে গিয়েছেন সবাই একই কথা বলতে থাকে যে হুজুরের সাথে দেখা হয়নি, হুজুর ভারতে গেছে, হুজুরের পরিচিত যারা আছেন তারা 1 মাস পরে যেতে বলেছেন। এর বাইরে তারা আর কিছু বলে না গ্রামের মানুষকে। এদিকে হাতে সময় কম, ওই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজা শুরু করে। এক পর্যায়ে ওই গ্রামের একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ধার্য করা হয় সেই শুক্রবারে, যে শুক্রবার হুজুর বলে দিয়েছেন। শুরু হয় গ্রামে প্রতি পরিবার থেকে একজন করে দাওয়াত দেওয়ার কাজ। দেখতে দেখতে শুক্রবার চলে আসে, বাড়িতে বিশাল আয়োজন চলছে। ঠিক দুপুরবেলা নদীতে তখন অনেকেই গোসল করছে জুম্মার আগে, ওই সময় নদীর মাঝখানে ঘূর্ণিপাক শুরু হয়। আর এই ঘূর্ণিপাকের ভেতর থেকে আবার হঠাৎ করে কিছু একটা ভেসে ওঠে এবং সাঁতার কাটতে কাটতে তীরে চলে আসে। তখন সবাই দেখে, আরে এটা কেউ না, এই কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে যে দিলু মিয়া আবার যে হারিয়ে গিয়েছিল, সে দিলু মিয়া আবার ফেরত এসেছে। আর দিলু মিয়ার ওই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে দ্রুত নদী থেকে উঠে পড়ে। তার দিকে হইচই শুরু হয়ে যায় যে দিলু মিয়া আসছে, দিলু মিয়া আসছে। আর যেহেতু দিলু মিয়ার বাড়ি তো নদীর পাশেই ছিল, দিলু মিয়া দ্রুতই তার বাড়িতে পৌঁছে যায়। গ্রামের মধ্যে খবর রটে যায় দিলু মিয়া আবার ফেরত এসেছে। দিলু মিয়া কি করে, সোজা বাড়িতে গিয়ে সেই কুল গাছের নিচে হেলান দিয়ে বসে পড়ে। সেই একই পোশাক, একই রকমের চুলদাড়ি। প্রথমবার দিলু মিয়া যখন এসেছিল তখন কিন্তু সবাই কৌতূহল বশত দেখতে এসেছিল, কিন্তু এইবার দিলু মিয়ার কাছেও কেউ যাচ্ছে না, ভয়ে সবাই ভয়ে দূরে সরে যাচ্ছে। দিলু মিয়ার মা, ভাই, বউ, ছেলে মেয়ে সবাই দেখা করতে আসে। তারা অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু দিলু মিয়া কোনো কথারই উত্তর দিতে পারে না। ঠিক আগের মতোই নির্বিকার ভাবে তাকিয়ে আছে এবং চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এর মধ্যে মেয়ের বিয়ে হয়ে যায়, বরযাত্রী বউ নিয়ে চলে যায়। একই গ্রামের তো কাছাকাছি আর কি, যাদের দাওয়াত ছিল তারাও দাওয়াত খেয়ে চলে যায়। আসরের সময় দিলু মিয়ার মা দিলু মিয়ার কাছে আসে একটা গ্লাসে করে পানি সাথে নিয়ে। দিলু মিয়ার মা দিলু মিয়াকে বলে, বাবা আমি জানি আমরা তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবো না, আমিও আর হয়তো বেশি দিন বাঁচবো না, এরপর তোর সাথে বাপ আমার আর দেখা হয়তো জীবদ্দশে নাও হতে পারে। তো আমার শেষ একটা ইচ্ছা, আমার হাতের 1 গ্লাস পানি তুই খা। এর আগেও তো আসছিলি, কিছুই খেলি না, মেয়ের বিয়ে হলো কিছুই খেলি না, অন্তত 1 গ্লাস পানি তো খেয়ে যা। এই কথা বলে দিলু মিয়ার মা পানির গ্লাসটা এগিয়ে দেয়। দিলু মিয়া কিছুক্ষণ চুপচাপ থেকে মায়ের হাত থেকে পানির গ্লাসটা নেয় এবং অল্প সময়ের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। মানে অল্প সময়ের মধ্যে, অজ্ঞানও না, সে ঘুমিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে গেছে এরকমটা আর কি। তো সবাই তখন তাকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে রেখে দেয়। এর কিছু সময় পরেই সে কামেল হুজুর চলে আসেন, আর সাথে আসেন 13 জন যুবক, যারা প্রত্যেকেই কোরআনে হাফেজ ছিলেন। তখন হুজুর দিলু মিয়া যে রুমের ভেতরে আছে সেই রুমের ভিতরে একা যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর হুজুর বের হন এবং বলেন যে দিলু মিয়াকে ঘরের বাইরে উঠোনে নিয়ে আসেন সবাই ধরাধরি করে। যাই হোক, দিলু মিয়াকে উঠোনে নিয়ে আসে সবাই। তখন হুজুর দিলু মিয়ার চারদিকে 4 কোণার একটা বৃত্ত আঁকে, মানে একটা বৃত্ত, সেই বৃত্তর আবার মানে একটা বর্গাকৃতির একটা চিহ্নের ভিতরে বৃত্ত,
মানে সেটার আবার 4টা কোণা আছে। তো প্রতিটি বৃত্তে মানে প্রতিটি পাশে 4 কোণার 4 পাশে একজন করে কোরআনে হাফেজকে দাঁড় করিয়ে দেওয়া হয়। তো 4 জন তো 4 কোণায় দাঁড়িয়ে আছে, বাকি 9 জন কোরআনে হাফেজকে দিলু মিয়ার বাড়ির যেই পাশে নদী রয়েছে সেই নদীর বরাবর 9 জন হাফেজকে দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু হাফেজের মুখ ছিল দিলু মিয়ার বাড়ি বরাবর আর তাদের পেছন সাইড ছিল নদী বরাবর। আর সেই কামেল হুজুর, সেইখানকার স্থানীয় এক হুজুর যিনি ছিলেন, যিনি খবর দিয়েছেন, তাকেও ডেকে আনা হয়। সেই কামেল হুজুর ছিলেন দিলু মিয়ার মাথার কাছে দাঁড়িয়ে, আর স্থানীয় যে ইমাম সাহেব তিনি ছিলেন এই দিলু মিয়ার পায়ের কাছে দাঁড়িয়ে। এরপর কি হয়, ঠিক মাগরিবের আজান দেবে এর 5 মিনিট আগে নদীতে ঘূর্ণিপাক শুরু হয়ে যায়। নদীর পানি 8 থেকে 10 ফুট নাকি উপরে উঠে যায়, মনে হচ্ছে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। এর কিছুক্ষণ পর বিশাল ঝড় শুরু হয়, কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে দিলু মিয়ার বাড়ি কেন্দ্রিক, অন্য কোথাও না। ওই ঝড় বা বাতাস অন্য কোথাও নাই। এরপর নদী থেকে অনেক জোরে শব্দ হতে থাকে, অনেকটা ব্যাঙ ডাকলে যেমন শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। এর মধ্যেই মসজিদ থেকে মাগরিবের আজান শুরু হয়ে যায়, আর আজান শুরু হওয়ার সাথে সাথে সবকিছু একদম নিস্তব্ধ হয়ে যায়, যেন একটু আগে কিছুই ঘটেনি। তখন হুজুর বলে, আলহামদুলিল্লাহ, আপাতত কোনো সমস্যা নেই, তবে আমাদের কাজ কিন্তু এখন অনেক বাকি রয়ে গেছে। আমরা মাগরিবের নামাজ পড়ে আপনাদের বাড়িতে আসব। দিলু মিয়ার মাকে বলেন, আপনার ছেলেকে আপনি গোসল করিয়ে রুমে নিয়ে যান। এই বলে হুজুর সহ তার টিম মসজিদে চলে আসেন। তারা মাগরিবের নামাজ পড়ে দিলু মিয়ার বাড়িতে যান। দিলু মিয়ার বাড়ির লোকজন তাদের রাতের আপ্যায়ন করেন। খাওয়া দাওয়া শেষে সবাই আবার মসজিদে ফেরত যান, সেখানে রাত্রি যাপন করেন এবং হুজুর বলে যান দিলু মিয়ার যখন জ্ঞান ফিরবে সাথে সাথে যেন তাকে ডাকা হয়। আর দিলু মিয়ার বাড়ি থেকে মসজিদ কাছেই ছিল, 2-3 মিনিটের পায়ে হাঁটা পথ আর কি। তো হুজুর চলে যান 13 জন হাফেজ সহকারে। পরদিন ভোরবেলা দিলু মিয়ার ভাই এসে বলে দিলু মিয়ার জ্ঞান ফিরেছে। তখন হুজুর স্থানীয় ইমাম সাহেব তার 13 জন হাফেজকে নিয়ে দিলু মিয়ার বাড়িতে যান। গিয়ে দেখেন দিলু মিয়াকে ঘিরে সবাই বসে রয়েছে। তখন হুজুর সবাইকে রুম থেকে দূরে সরে যেতে বলেন। শুধু স্থানীয় ইমাম আর সেই কামেল হুজুর এবং 13 জন কোরআনে হাফেজকে ভিতরে রেখে রুম বন্ধ করে দেন এবং সবাইকে আশেপাশে আসতে নিষেধ করে দেন, মানে বাইরের লোকদেরকে। কামেল হুজুর দিলু মিয়াকে জিজ্ঞেস করে, দিলু, সেই রাতে তোমার সাথে কি হয়েছিল বলো তো? তুমি এতদিন কোথায় ছিলে? তখন দিলু মিয়া কথা বলতে শুরু করেন, তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা বলতে থাকেন। প্রিয় লিসেনার্স, তার সাথে আসলে কি ঘটেছিল এখন আপনারা জানতে পারবেন। লাবলু চাচার দাদা শ্বশুরের ভাষ্যমতে, যিনি পরবর্তীতে শুনেছিলেন, উনিও ওই ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। ওই হুজুর তো তাদেরকে বাইরে যেতে বলেছিলেন, পরবর্তীতে আর কি শুনেছেন আর কি। তো দিলু মিয়া হুজুরদেরকে বলেন তার একটি ভুলের কারণে আজ তার এই পরিস্থিতি। সেদিন রাতে সেই গরু খুঁজতে খুঁজতে সে শ্মশান ঘাটের কাছে চলে আসে। সে দেখে তার গরু শ্মশান ঘাটের পাশে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটি কুয়া রয়েছে, কুয়া থেকে কাছাকাছি আর কি। আর 5-6টি কুকুর গরুর গলায় কামড় দিয়ে ধরে আছে। দিলু মিয়া এটা দেখে এতটা রাগান্বিত হয় যে দৌড়ে গিয়ে একটা কুকুরের পায়ে তার হাতে থাকা দা দিয়ে সজোরে কোপ বসিয়ে দেয়। আর যখনই একটা কুকুরের পায়ে কোপ দিয়েছে, সাথে সাথে কুকুরগুলো ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে এবং শ্মশান ঘাটের পাশে একটি কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে লাফিয়ে পড়তে থাকে। এই কুকুরগুলোর আওয়াজ ছিল অনেকটা ব্যাঙ ডাকলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন। এবং যেই কুকুরের পায়ে আঘাত করেছে সেই কুকুরটা কিন্তু কুয়ার মধ্যে লাফ দেয়নি, সে মুহূর্তের মধ্যে বিশাল এক দানবের রূপ ধারণ করে, যার চোখ ছিল একটা, পুরো শরীর ছিল লোমে ভর্তি এবং এই দানবের পা থেকে রক্ত বের হচ্ছে। এই দানব তার লোমশ হাত দিয়ে দিলু মিয়ার দিকে, মানে তার হাতটা এগিয়ে দেয়। তো দিলু মিয়াকে ধরতে চাইছে, এইটা দেখে দিলু মিয়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। দিলু মিয়ার ভাষ্য মতে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার চারপাশে মানুষের আকৃতিরই, চেহারাও মানুষের মতো অনেকগুলো এরকম মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এই মানুষগুলো স্বাভাবিক মানুষের থেকে অনেক লম্বা, এক একজন প্রায় 12-14 ফিট হবে, এতটা লম্বা। তো এদের সামনে একজন লোক চেয়ারে বসে আছে, খুব ভদ্র সুদর্শন একজন মানুষ এবং বয়স্কও বটে। তো একজন বলে ওঠে, সর্দার, এই মানুষটি একটি লোহার দা দিয়ে আমাদের স্বজাতির এক ভাইয়ের পায়ে আঘাত করেছে এবং সেই ভাই এখন আহত অবস্থায় এক পাহাড়ে চিকিৎসা নিচ্ছে। এখন সর্দার, আপনার কাছে এই ব্যক্তির শাস্তি দাবি করছি। আমরা চাইলে তাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আপনি
আমাদের সর্দার, আপনি বলেছেন আপনার অনুমতি ছাড়া আমরা যেন কাউকে কোনো শাস্তি না দেই, এই জন্য আমরা আপনার কাছে নিয়ে এসেছি, এখন এর বিচার করেন। তখন দিলু মিয়া বুঝতে পারে সে আর মানুষের জগতে নাই, সে এখন জিনদের জগতে চলে আসছে। তখন সেই সর্দার দিলু মিয়াকে প্রশ্ন করে, তুমি কেন তাকে আঘাত করেছ? তখন দিলু মিয়া সব ঘটনা খুলে বলে। জিনের সর্দার সব শুনে আর এক জিনকে জিজ্ঞেস করে, আচ্ছা এই মানুষটি যা বলছে এটা কি সত্যি? তখন সেই জিন বলে, হ্যাঁ, সে যা বলেছে তার 100% সত্যি। ঈদের রাত হওয়ার কারণে আমরা 6 জন মিলে ঘুরতে বের হই। এক পর্যায়ে গ্রামের পাশেই একটা গরু দেখতে পাই। আমরা 6 জন গরুর মধ্যে প্রবেশ করি এবং গরুকে নিয়ে আনন্দ করতে থাকি। গরু রূপেই আমরা নদীর মাছ খেতে থাকি, এই গাছ ওই গাছ ঘুরে বেড়াতে থাকি। যেহেতু চাঁদ রাত, আমাদের মনেও আনন্দ ছিল পরের দিন ঈদ। যখন বুঝি ফজরের আজান দিতে বেশি দেরি নেই, তখন আমরা গরুর ভেতর থেকে বের হয়ে আসি এবং কুকুরের রূপ নিয়ে আমরা সবাই মিলে গরুর রক্ত খেতে থাকি। কে বেশি করে গরুর গলা থেকে রক্ত খাবে এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করতে থাকি। মূলত গরুর মালিক যেহেতু গরুকে আর খুঁজে পাইনি, সে চলে গিয়েছিল, আমরা ধারণা করেছিলাম যে সে আর আসবে না, এই কারণেই আমরা এই কাজটি করেছি। এবং আমরা রক্ত খেতে এতটাই মগ্ন ছিলাম, এই লোক কখন যে এসেছে কেউ বুঝতেই পারিনি। আর সে এসে আচমকা কোনো ধরনের কোনো শব্দ না করে, সে যদি শব্দও করতো তাহলে আমরা হয়তো বা এখান থেকে সরে যাওয়ার সুযোগ পেতাম, সে কোনো ধরনের কোনো শব্দ না করে আমাদের এক ভাইকে আঘাত করে বসে। সব শুনে জিনের সর্দার বলে যে, তোমরা কেন এই গরুটার দিকে নজর দিয়েছো সেটা আগে বলো। তখন ওই জিনেরা কোনো উত্তর দিতে পারে না। ওখানে 5 জন জিন ছিল, মানে আরো জিন ছিল, কিন্তু যারা নালিশ করতেছিল 5 জনের ভিতরে একজন তো আহত অবস্থায় পাহাড়ে চিকিৎসা নিচ্ছে। তখন বলে যে, তোমাদের কাজ কি এটা? তোমরা একটা গরিব মানুষের গরু সেটা সরিয়ে নিয়ে গেছো, তারপর সেই গরুটা নিয়ে খেলা করেছো। এমনি খেলা করতা, নিষেধ নাই, কিন্তু গরিব মানুষের গরুটা নিয়ে কেন এই কাজটা করলা? তোমরা এই গরুটা মেরে খেয়েছো, এই জন্য তোমাদের শাস্তি পেতে হবে। আর আমাদের স্বজাতির একজনকে সে গুরুতর আঘাত করেছে, এই জন্য দিলু মিয়াকেও শাস্তি পেতে হবে। জিনের সর্দার যখন বলেছে ওই 5 জন জিনকে যে তোমাদেরকেও মানে শাস্তি পেতে হবে, ওই 5 জন জিন মানে এমন কান্নাকাটি শুরু করেছে এবং থর থর কম্প শুরু হয়ে তার শরীর কাঁপতেছে তাদের ভয়ে, যে না জানি সর্দার কি শাস্তি দেয়। মানে ওরা বলছে, সর্দার আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করেন। সর্দার বলে, না, আমি যদি তোমাদেরকে ক্ষমা করি তাহলে আবারও তোমরা এই কাজটা করবা, তোমাদের ক্ষমা নাই, আর এরও ক্ষমা নাই। যেহেতু সে না বুঝে করে ফেলছে, এই জন্য ওর শাস্তি যেরকম হবে তোমাদের শাস্তিও একই রকম হবে। আমি তোমাদেরকেও 10 বছরের সাজা দিলাম, এদেরকেও 10 বছরের সাজা দিলাম। এই দিলু মিয়া 10 বছর আমাদের জেল হাজতে থাকবে, যেহেতু সে নিজের ইচ্ছাই করেনি, এই জন্য শাস্তি কম দিলাম। আর তোমাদের শাস্তি হচ্ছে, তোমরা 10 বছর আমাদের এই সমাজে আসতে পারবা না। তোমরা 10 বছর এই দিলু মিয়ার বাড়ির আশেপাশে থাকবা, কখনোই তোমরা কোনো ভয়ের সুরতে ওই পরিবারের সামনে হাজির হবা না। ওই পরিবারের খোঁজ খবর নিবা এবং ওই পরিবারে কি হয় না হয় পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো অন্য জিনদেরকে জানাবা, তারা এসে খবর দেবে। আর তোমাদেরও অপশন রয়েছে, যে সুযোগটা আমি দিলু মিয়াকে দেব, তোমাদেরকেও দিব। আমি নিজেই দিলু মিয়ার সাথে কথা বলে সেই সুযোগটা দিতে চাই। তখন দিলু মিয়াকে জিনের সর্দার বলে যে, তোমার বাড়িতে কে কে আছে? বলে যে, আমার স্ত্রী আছে, এক কন্যা, একটা ছোট ছেলে আর বৃদ্ধ মা বাবা রয়েছে। আর এই শাস্তির কথা শুনে দিলু মিয়া তো কাঁদতে থাকে যে, আমার মা বাবা মারাই যাবে, আমার সন্তানদের কি হবে? তখন জিনের সর্দার বলে যে, শাস্তি তো তোমাকে আমি একা দেই নাই, আমার স্বজাতিকেও তো শাস্তি দিয়েছি। তুমি যদি 10 বছর তোমার পরিবার থেকে বাইরে থাকো, ওরাও 10 বছর তারা পরিবার থেকে বাইরে থাকবে, এটাই ওদের শাস্তি। আমি জিন হয়ে ইনসাফ করেছি, এখন বলো তোমার কিছু বলার আছে? বলে, হ্যাঁ, আমার বলার আছে। এই 10 বছরের মধ্যে আমাকে আমার পরিবারের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। তখন জিনের সর্দার বলে, এটা তো সম্ভব নয়। যখন সে খুব কান্নাকাটি করে বলে, আচ্ছা ঠিক আছে,
আমি সুযোগ দিব, এই 10 বছরের মধ্যে তোমার মেয়ের যখন বিয়ে হবে তখন তুমি যেতে পারবা। আর এই 10 বছরের মধ্যে তোমার পিতা মাতা বা পরিবারের কোনো আত্মীয় স্বজন, মানে তোমার ফ্যামিলির মধ্যে তোমার স্ত্রী, পিতা মাতা, সন্তান, এদের যদি মৃত্যু ঘটে তাহলে শুধু শুধু তুমি দেখতে যেতে পারবা। আর কিভাবে দেখতে যাবা সেই ব্যবস্থা আমি করে দিব। তখন এই ব্যাপারগুলো যখন বলে তখন ওই জিনদেরকেও বলে যে যেই বিষয়ে ওরা ওদের পরিবারের সাথে দেখা করতে পারবে, দিলু মিয়া তার পরিবারের সাথে দেখা করতে পারবে, একই রকম ব্যাপার যদি ওই 6 জন জিনের সাথেও ঘটে তাহলে তারা তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে এবং তারা তাদের সমাজে ঢুকতে পারবে। না হওয়া পর্যন্ত ওই দিলু মিয়ার বাড়ির আশেপাশে তাদেরকে থাকতে হবে, এটাই তাদের শাস্তি। ওই জিনেরাও কান্নাকাটি শুরু করে যে সর্দার এরকম শাস্তি আমাদেরকে দিয়েন না, আমাদের অন্যায় হয়েছে। তখন বলে যেহেতু আমার কাছে বিচার চলে আসছে, এটা আমাকে করতেই হবে। তো জিনের সর্দার এই শাস্তিটা দিলু মিয়াকে দেন। দিলু মিয়াকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে যায়, একটা রুমের মধ্যে নিয়ে যায়। শুরুতে ওই রুমটা অন্ধকার, পরবর্তীতে আলোকিত হয়। ওই রুমের পাশে আর একজনকে নাকি দিলু মিয়া দেখেছে, আর একজন মানুষকে। তো দিলু মিয়া তাকে বাংলাদেশি, মানে তার যে ভাষা, তাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন। সে লোকটা তো আসলে ভাষা বোঝে না, সে শুধু বলছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। তার মানে হচ্ছে আর একটা লোককে জিনেরা ধরে নিয়েছে বা ধরে এনেছে ওই কারাগারে, তার বাড়ি ছিল ইন্দোনেশিয়াতে। তার সাথে কি ঘটনা ঘটেছে বা তার পরিবারের সাথে কি ঘটনা ঘটেছে এইটা আর কখনোই জানা যায়নি। তো যাই হোক, যে ঘটনা যেটা ঘটে সেটা হলো যে দিলু মিয়া তো এই বিষয়গুলো ডিটেলস মানে তাকে বলে। এখন কথা হলো যে তার বাবা যখন মারা যায় তখন দিলু মিয়ার কাছে এসে একজন মানুষ খবর দেয়, মানে মানুষ বলতে মানুষের সুরতে খবর দেয়, তোমার বাবা মারা গেছে, সর্দারের নির্দেশ, তুমি প্রস্তুত হও, তোমাকে যেতে হবে। আর মনে রেখো তোমার সময় কিন্তু মাগরিবের আগ পর্যন্ত, এর মধ্যে ঠিক যেভাবে তুমি যাবা সেভাবেই চলে আসবা। তারপরে একটা গ্লাসে কিছু একটা রস আর কি, এটা খেতে দেয়া হয়। এটা খাওয়ার সাথে সাথে দিলু মিয়ার কথা বলতে পারে না। তখন দিলু মিয়াকে নিয়ে একটা বিশাল আকৃতির প্রায় 15-20 ফুট লম্বা একটি গজার মাছের পিঠে বসিয়ে দেওয়া হয়। গজার মাছের পিঠে বসার সাথে সাথে মনে হচ্ছে গজার মাছের পিঠের সাথে তার হাত পা বডি লেগে গেছে। এরপর গজার মাছ চলতে শুরু করে। মাত্র অল্প 1 মিনিট এর মধ্যেই হঠাৎ করে দিলু মিয়া বলে যে তখন আমি হঠাৎ করে মনে হলো যে আমি নদীর উপরে ভেসে উঠেছি। তারপর আমি সাঁতরে চলে আসি এবং এসে আমি আমার বাবার লাশ দেখি এবং ওদের সাথে প্রতিশ্রুত সময়ে আমাকে চলে যেতে হবে বলে আমি আবার চলে যাই। আর আমি এমন জায়গায় ছিলাম যেখানে ঠিক পৃথিবীর মতোই সূর্য ওঠে, সূর্য অস্তমিত হয়, 3 বেলা আমাকে খাবার দিত, আজানের শব্দ আমি শুনতাম। কিন্তু কোথায় ছিলাম এটা আমি জানি না, তবে আমি জিনেদের জগতে ছিলাম এটা আমি জানি। তো যাই হোক, তখন হুজুর বলে যে তোমার মেয়ের বিয়ের সময় তুমি তো আসতে পারবা, এই জন্য আমি বলেছিলাম যে কত দ্রুত তোমাকে আবার বাড়ির দিকে নিয়ে আসা যায়। তখন হুজুর বলেন যে ওই হুজুরের অনুগত খুব পরহেজগার একটি জিন রয়েছে, সে ছিল চাভুস বা মুখবির বা সংবাদ সংগ্রাহক জিন। সংবাদ সংগ্রহে তার দক্ষতা অন্য জিনদের থেকে অনেক বেশি। যখন হুজুর এই সম্পর্কে জানার জন্য সেই জিনকে দায়িত্ব দেয় তখন সেই জিন প্রথমে ঘুরে এসে বলে যে হুজুর এই বিষয়ে আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি, কারণ এটা এমন একটা জায়গায় যেই জায়গায় জিনেদের প্রবেশের অনুমতি নেই, শুধু নির্দিষ্ট কিছু জিনেরাই বা অনুমোদিত কিছু জিনেরাই সেখানে প্রবেশ করতে পারে। তখন হুজুর ভালো করে রিকোয়েস্ট করেন যে তোমাকে তো আমি খুব ভালোবাসি, বিশ্বাস করি, তুমি আরেকটু চেষ্টা করে দেখো কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। তখন ওই জিনটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে আচ্ছা ঠিক আছে, আমি যাই, আবার দেখি আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারি কিনা। অনেকক্ষণ পরে এসে ওই জিন হুজুরের কাছে বলে যে আমার এক বন্ধু ওই জায়গার আশেপাশে থাকে, তার কাছে আমি দিলু মিয়া সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন সে বলে যে দিলু মিয়াকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে, সে শুধু হাতে গোনা কয়েকবার বাড়িতে যেতে পারবে, তার পরিবারের এই ঘটনা যদি ঘটে তাহলে শুধু
যেতে পারবে, তার মেয়ের বিয়ে এবং পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সে যেতে পারবে। এবং অন্য যে জিনেরা, যে 6 জন জিন, একজন তো আহত ছিল, পরে তাকেও ধরে নিয়ে তার বাড়ির কাছে রেখে আসা হয়েছে। এই 6 জন জিনের শাস্তি হচ্ছে এই 10 বছর দিলু মিয়ার শাস্তি শেষ হবে, এই 6 জন জিনের শাস্তিও শেষ হবে। তো এই তথ্যটা শুধু জেনে আসে, কিন্তু এতটুকু তথ্যের বাইরে কোনো জিনের ক্ষমতা নাই এই বিষয়ে উপকার করা। শুধু এতটুকুই তথ্যই আনতে পেরেছিল, কিন্তু কোথায় রাখা হয়েছে, কোন জেলখানায় রাখা হয়েছে, এই বিষয়েও ওই জিনটি কোনো তথ্য দিতে পারেনি। তো তার বন্ধু জিনের কাছ থেকে এই তথ্য নিয়ে এসে হুজুরকে জানায়। তখন হুজুর এই কারণেই বলেছিল যে মেয়ের বিয়ের দিন তো তাহলে দিলু মিয়া আসবে, আর দিলু মিয়া আসলেই তাকে খুব কৌশলে আটকে ফেলতে হবে এবং তারপরে এই সমস্যার সমাধান করতে হবে। তো যাই হোক, এভাবে প্রাথমিক একটা সমস্যার সমাধান হয়, কিন্তু ফাইনাল সমস্যার সমাধান কিন্তু হয়নি। কারণ দিলু মিয়ার শাস্তি কিন্তু শেষ হয়নি। কেবল 2.5 বছর 20 দিনের মতো শাস্তি অতিক্রান্ত হয়েছে। 2.5 বছরের মাথায় তো তার বাবা মারা গেলে সে আসে, আবার এই যে 2 সপ্তাহ পর তার মেয়ের বিয়েতে আসে, এই তো সময়, এখনো কিন্তু তার শাস্তি আরো অনেক বাকি রয়ে গেছে। তো যাই হোক, এটাও বলা ছিল দিলু মিয়া যদি বাড়িতে গিয়ে কোনো কারণে না ফেরত আসে, তাহলে তাকে তো ধরে নিয়ে আসা হবে এবং আমৃত্যু জিনেদের কারাগারে তাকে থাকতে হবে। এ কারণে দিলু মিয়া কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, এখন যেটা হয়, হুজুর বলেন যে আজকে মাগরিবের আজানের আগ মুহূর্তে আমরা শ্মশানের সেই জায়গায় যাব এবং কুয়ার কাছে যাব। স্থানীয় সেই মসজিদের ইমাম সাহেব, দিলু মিয়া, তার মা এবং সেই কামেল হুজুর এবং সাথে থাকা 13 জন কোরআনে হাফেজকে নিয়ে সেই কুয়ার কাছে যান। সেই হুজুর ছোট্ট একটা সূচ বের করেন, তার 13 জন শিষ্যের আঙ্গুল থেকে 1 ফোঁটা করে রক্ত নেন এবং দিলু মিয়ার আঙ্গুল থেকেও 1 ফোঁটা রক্ত নেন এবং এই রক্তগুলো একটা শিশিতে ভরেন এবং তার সাথে ওনার কাছে থাকা আরেকটা বোতলে কিছু পানি ছিল, সেই পানির সাথে ওই রক্ত মেশান। ওই রক্ত এবং ওই পানি মিশ্রিত, মানে ওই ইয়েটা আর কি, কুয়ার মধ্যে ফেলে দেন এবং কুয়ার মধ্যে ফেলার আগে ওই কুয়ার চতুর্দিকে একটা বন্ধনী দিয়েছিলেন, একটা দাগ দিয়েছিলেন। তো যাই হোক, কুয়ার মধ্যে ফেলার অল্প কিছুক্ষণের মধ্যেই, তখনও কিন্তু সন্ধ্যা একদম লাগেনি, অন্ধকার হয়নি, 4 থেকে 5 ফুট লম্বা একটা সাপ কুয়ার উপরে উঠে আসে। এটা দেখে ওই কামেল হুজুর, মানে একটা সাপ না, কয়েকটা সাপ আর কি, তো সাপগুলোর উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, তোমাদের সর্দারের সাথে কথা বলতে চাই, তাকে গিয়ে আমার সালাম জানাও। এই কথা শোনার পর ওই সাপগুলো একদম স্বাভাবিকভাবেই আবার কুয়ার মধ্যে থেকে যেভাবে এসেছিল আবার সেভাবেই চলে যায়। এর ঠিক 2 থেকে 3 মিনিট পর বিশাল আকৃতির একটা সাপ কুয়ার ভেতর থেকে উপরে উঠে আসে। এই সাপটি ফনা তুলে রেখেছিল এবং কুয়া থেকে প্রায় 20 হাত উপর পর্যন্ত ওই ফনা এবং তার বডিটা ছিল আর কি, এমনভাবে ছিল। এটা দেখে হুজুর তাকে খুব সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দেন এবং বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার স্বাভাবিক চেহারায় আসেন, এই চেহারায় আমি আপনার সাথে কথা বলতে পারছি না এবং আশেপাশের লোকজন ভয় পাচ্ছে। তখন ওই সাপটি আবার ঠিক যেভাবে এসেছিল কুয়ার মধ্যে চলে যায়। এর অল্প সময়ের মধ্যেই কুয়ার ভেতর থেকে একজন বৃদ্ধ, খুব সুন্দর চেহারা একজন বৃদ্ধ, সে উঠে আসে এবং তখন ওই বৃদ্ধ সালামের উত্তর নেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তখন কামেল হুজুর জিনের সর্দারকে বলেন, আপনি কেন অন্যায়ভাবে এই ছেলেটিকে শাস্তি দিয়েছেন? আপনি এই ছেলেটার এই শাস্তি থেকে মুক্তি দেন, আপনি সেটা পারবেন। তখন জিনের সর্দার বলেন, আমি এই ছেলেটিকে এভাবে মুক্তি দিতে পারি না, আমি তাকে অন্যায়ভাবে তো শাস্তি দেইনি, আমি অন্যায়ভাবে তখন শাস্তি দিয়েছি বলে আপনি বলতে পারেন যে আমি অন্যায় করেছি। যদি আমি শুধু তাকে শাস্তি দিতাম, আমি তো আমার স্বজাতির 6 জনকেও শাস্তি দিয়েছি যারা দিলু মিয়ার সাথে অন্যায় করেছে। তো আপনি কিভাবে আমাকে বললেন যে আমি অন্যায় করেছি দিলু মিয়ার সাথে? তখন কামেল হুজুর বললেন যে আমি মানছি আপনি আপনার জায়গা থেকে ন্যায় বিচার করেছেন, কিন্তু এটাও তো বুঝতে হবে যে এই ছেলেটি তো জানতো না, ও তো মানুষ, ও কি জিনদের এইসব বিষয় জানে? কুকুর রূপে যারা গরুকে আক্রমণ করেছে তারা তো জিন ছিল, ওরা তো সে জানতো না। আর দেখেন ওর চিন্তায় তার বাবা মারা গেছে, তার মাকে দেখেন এখানে এসেছে, ও তো বৃদ্ধা একজন মানুষ। তখন বৃদ্ধার মা এবং দিলু মিয়া দুজনে কান্নাকাটি করতে থাকে।
একটা পর্যায়ে জিনের সর্দার কামিল হুজুরের দিকে তাকিয়ে থাকেন, অনেকক্ষণ চুপ করে থাকেন এবং তিনি দেখতে পান যে ওই সময় ওই যে 6টা জিন, সেই জিনও সেখানে এসেছে। এরাও কান্নাকাটি করছে, কারণ ওরাও তো পরিবারের কাছে যেতে পারছে না, ওরাও কান্নাকাটি করছে। এখন স্বজাতি 6 জনের কান্না, মানুষের কান্না, এগুলো দেখে জিন বলে আচ্ছা ঠিক আছে, আমি দিলু মিয়াকেও শাস্তি থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম এবং আমার যেই স্বজাতির 6 জন ওদেরকেও শাস্তি থেকে মওকুফ করে দিলাম, ওরা ওদের পরিবারের কাছে যেতে পারবে। এবং জিনের সর্দার এটাও বলেন যে দেখেন, আপনি ইনসাফের কথা যখন বললেন, একটা কথা বলি, আমি যদি দিলু মিয়া এই যে দা দিয়ে কোপ দিয়েছে, আমি যদি এই বিচারটা না করতাম তাহলে কি হতো জানেন? তাহলে আমার স্বজাতির মধ্যে থাকা কিছু দুষ্টু প্রকৃতির জিনেরা এই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে দিলু মিয়ার পরিবারকে শেষ করে দিত। তো 10 বছর শাস্তির পর দিলু মিয়া এমনিতে পরিবারের কাছে আসতো, স্বাভাবিকভাবে জীবনযাপন করত, ওর পরিবারও ধ্বংস হতো না, দিলু মিয়াও বেঁচে থাকতো। তো এই কারণেই আমি মূলত শাস্তিটা দিয়েছিলাম এবং একই সাথে ওই 6 জন জিনকে শাস্তি দিয়েছিলাম ভবিষ্যতে এই কাজটি যেন তারা না করে, কারণ তারা পিশাচ শ্রেণীর কোনো জিন না, তারা এভাবে কোনো মানুষের সম্পদ নষ্ট করতে পারে না, এটা তাদের কাজ না। এই কারণেই আমি এই শাস্তিটা তাদেরকে দিয়েছি, যাতে করে ওরাও পরবর্তীতে নিজেদেরকে সংশোধন করে এবং ওদেরকে দেখে আমার সম্প্রদায়ের যারা যারা আছে, আমার রাজ্যের যে জিনেরা আছে তারাও যেন সতর্ক হয়। তখন হুজুর জিনের এই ইনসাফের বিচারে ওই জিন সর্দারকে উপর খুশি হন, জিনের সর্দারের জন্য দোয়া করেন এবং জিনের সর্দারও সকলের জন্য দোয়া করেন এবং বলেন যে আপনি এই কুয়ার চারদিক থেকে যে বন্ধনী দিয়ে রেখেছেন, এই বন্ধনীটা তুলে নেন, কারণ আমার সম্প্রদায়ের লোকেরা ওর এটার মধ্যে ঢুকতে পারছে না। তখন হুজুর সেই 13 জন হাফেজকে নির্দেশনা দেন যে দ্রুত এই কুয়ার চারদিক থেকে এই বন্ধনীটা মুছে দাও। তখন তারা ওই বন্ধনীটা মুছে দেয়। তখন উভয়ই সালাম বিনিময় করে ওই জায়গা থেকে বিদায় নেন এবং ওই হুজুর, ওই 6 জন জিন, তারাও ওই কুয়ার মধ্যে চলে যায়। এভাবে দিলু মিয়ার এই সমস্যার সমাধান হয়। প্রিয় লিসেনার্স, এই সমস্যার সমাধানের পর সেই কামেল হুজুর তিনি সিলেট চলে যান, তার মাদ্রাসায় চলে যান। বহু আগের ঘটনা। তো শোনা যায় যে ওই হুজুর পরবর্তীতে ওই বয়সের কারণে চোখে কম দেখতেন, অনেকে তাকে অন্ধ হুজুর বলে মানে চিনতেন আর কি। পরবর্তী সময় সেই হুজুরও মারা গেছেন আমি শুনেছি। তো যাই হোক, মুক্তিযুদ্ধের সময় যেহেতু বর্ডার খুব কাছাকাছি ছিল, দিলু মিয়া তিনি সপরিবারে ভারত চলে গিয়েছিলেন। কারণ আরেকটা ভারত যাওয়ার পিছনে আরেকটা কারণ ছিল, অনেকেই তার কাছে অহেতুক প্রশ্ন করতে আসতো, তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, যেখানে যেত তাকে এইসব বিষয় নিয়ে শুধু প্রশ্ন করতো। তো উনি খুব বিরক্ত হতেন, যার কারণে মুক্তিযুদ্ধের সময় তিনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন। তারপরে তার সম্পর্কে আর কিছু জানা যায়নি। তো লাবলু চাচা, মানে যিনি যে ইমাম সাহেব লাবলু চাচা, যার কাছ থেকে ঘটনা পাওয়া গেছে, সেই লাবলু চাচার দাদা শ্বশুর হচ্ছে দিলু মিয়াদের স্থানীয় এলাকারই একজন। তো তিনি নিজেই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। উনিও ইমাম সাহেব ছিলেন, অন্য একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন আর কি। তো প্রিয় লিসেনার্স, এটা ছিল ঘটনা। আসলে এই ঘটনার সত্য মিথ্যা যাচাই করা এখন অনেক কঠিন। পৃথিবীতে এমন অনেক ব্যাপার হয় যেগুলো আসলে সত্য মিথ্যা এখন আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়, কিন্তু অনেক রহস্যময় ব্যাপার যেগুলো সত্য। প্রিয় লিসেনার্স, দীর্ঘ একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই ঘটনাটি আমার কাছেও পার্সোনালি অনেক ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ঘটনায় অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে, অনেক ভয়ের ব্যাপার রয়েছে, রহস্য রয়েছে, ইনসাফের যে ব্যাপারটা, ন্যায় বিচারের যে ব্যাপারটা, সেটাও রয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তার লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে হবে afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনাতে চলে যাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। আশা করছি আমাদের প্রথম ঘটনাটি সকলের ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম পারভেজ মণ্ডল। গ্রাম খারুন, থানা হিলি, পোস্ট ফতেহপুর, জেলা দক্ষিণ দিনাজপুর, রাজ্য পশ্চিমবঙ্গ, আর দেশ ভারত। ওনার পুঙ্খানুপুঙ্খ ঠিকানার যে বিবরণটা তিনি আমাদেরকে দিয়েছেন, আর তিনি একটি অদ্ভুত ঘটনা এবং সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি ঘটে ওনারই এলাকার এক ব্যক্তির সাথে। তার নাম ছিল খৈমুদ্দিন। তো ওই খৈমুদ্দিন দাদি ছিল অত্র এলাকার একজন খুবই গরিব একজন মানুষ। এই ঘটনা যেটা বলা হচ্ছে এটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা, যদিও সেটার প্রভাব এর পরে অনেক ছিল, সে বিষয়ে আমরা আসবো ইনশাল্লাহ। তো এই খৈমুদ্দিন দাদু সে মানুষের বাড়িতে কাজ করে তার সংসার চালাতেন। অনেক কষ্টেই তার দিন চলতো। প্রতিদিনের মতো সে যখন কাজে যায়, ওই দিন তার কাজ ছিল পটলের জমির আগাছা বা ঘাস পরিষ্কার করা। তো সে জমিতে চলে যায় এবং পটলের জমির আগাছা পরিষ্কার করতে থাকে। আর সে পরিষ্কার করার জন্য এক ধরনের কৃষি যন্ত্র, এটাকে দাউল বলে, এই দাউল দিয়ে সে আগাছা পরিষ্কার করতে থাকে মাটি থেকে। তো সে তার মতো করে আগাছা পরিষ্কার করা শুরু করে। এক সময় সে মাটির মধ্যে ইটের গোল টুকরোর মতো কিছু একটা পায়। প্রথমে সেটি সে ফেলে দেয় ও নিজের মতো করে কাজ করতে থাকে এবং কাজ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি। কিছুক্ষণ পর দেখে পেছনে পড়ে থাকা সেই টুকরোটি আবার তার সামনে পড়ে আছে। তখন তিনি কৌতূহলবশত সেই মাটি মাখার টুকরোটি ওই হাতের দাউল দিয়ে আঘাত করে এবং তিনি দেখতে পান সূর্যের আলোতে টুকরোটি যেন চকচক করছে। তখন তিনি টুকরোটি নিজের সাথে রেখে দেন এবং কাজ শেষে সেটি নিয়ে বাড়িতে ফেরত আসেন। বাড়ি ফেরত এসে টুকরোটি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে দেখেন যে সেটা অনেকটা স্বর্ণের মতো লাগছে। তখন তার মনে সন্দেহ জাগে এবং একথা সে কাউকে না বলে বাজারে চলে যায় আর সোনার দোকানে জিনিসটা পরীক্ষা করাতে, যে আসলে জিনিসটা কি। স্বর্ণকার টুকরোটি পরীক্ষা করে দেখে সেটি আসলেই স্বর্ণের একটি টুকরো। তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় পেলে? তখন এই খৈমুদ্দিন দাদু তার কথার কোনো উত্তর না দিয়ে ওই টুকরোটি নিয়ে বাড়ি ফেরত চলে আসেন। প্রতিদিনের মতোই তিনি খাওয়া দাওয়া শেষ করে রাত্রিতে ঘুমাতে যান। ওই রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে কোনো এক ব্যক্তি স্বপ্নের মধ্যে এসে তাকে সালাম দেয়। তারপর তিনি যখন সেই ব্যক্তির দিকে তাকান, দেখেন এক বুজুর্গ ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই বুজুর্গ ব্যক্তিকে দেখতে স্বাভাবিক মানুষ থেকে বেশ লম্বা মনে হচ্ছিল, আর তার পরনে ছিল জুব্বা, মাথায় পাগড়ি আর মুখে সাদা দাড়ি। সেই ব্যক্তি তাকে বলে যে, খৈমুদ্দিন, আমি তোমাকে এই টুকরোটি দিয়েছি, তোমাকে এত কষ্ট করে আর কাজ করতে হবে না। এই টুকরোটি তুমি বাজারে বিক্রি করো, যা অর্থ করি পাবা, সৎ পথে চলবা, আল্লাহর ইবাদত করবা, আর এ কথা কাউকে বলবা না। আর এই বিক্রিলব্ধ অর্থ থেকে তুমি অল্প বা যতটুকু পারো জমি কিনবা এবং নিজের জমিতে চাষাবাদ করো, আল্লাহ বরকত দান করবে। আর যে কোনো প্রয়োজনে রাতের বেলায় আমাকে তুমি যদি ডাকো, তা আমি তোমার সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আর এভাবেই তোমার সংসার আল্লাহ চাহেন তো আবার সচ্ছল হয়ে উঠবে। খৈমুদ্দিন স্বপ্নের মধ্যে এটা জিজ্ঞেস করে না যে আপনি আমাকেই কেন এটা দিচ্ছেন, অন্য লোক তো ছিল, বা আমিই কেন। এসব বিষয় আসলে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করার মতো অবস্থা তার ছিল না। আর স্বপ্ন তো স্বপ্ন, এখানে তো চাইলেই অনেক কিছু বলা যায় না, নিজের নিয়ন্ত্রণে সেটা থাকে না। তো তার ঘুম ভেঙে যায় এবং স্বপ্নে পাওয়া নির্দেশনা অনুযায়ী তিনি সেটি বাজারে বিক্রি করেন এবং আস্তে আস্তে তিনি জমি জমা চাষাবাদ করেন, নিজের জমি জমা চাষাবাদ করেন এবং বেশ বছর 3-4 মধ্যে ওনার অবস্থা অনেক পরিবর্তন হয়ে যায়। সংসারের অভাব দূর হয় এবং উনি বেশ ধনী হয়ে যান ওই গ্রামের মধ্যে। আস্তে আস্তে তিনি অনেক জায়গা জমি ক্রয় করেন। তিনি ওই গ্রামে মাটির
2 তলা বাড়ি নির্মাণ করেন। আশেপাশের অনেক মানুষের মনে কিন্তু সন্দেহ জাগে খৈমুদ্দিনের উপর। তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন সব আল্লাহর দান, এর থেকে আর বেশি কিছু বলেন না। এভাবেই দিন পার হতে লাগলো, কিন্তু আশেপাশের লোকের সন্দেহ যেন থেকেই যায়। একটার পর একটা চাপ তার উপর দেয়া হচ্ছিল, তিনি কিভাবে এই সম্পত্তির মালিক হলেন। তিনি এই চাপ সইতে না পেরে একদিন ওই বুজুর্গ ব্যক্তিকে স্মরণ করেন। ওই বুজুর্গ ব্যক্তিটি তার কাছে আসেন, তাকে সব বলে যে আমি তো এরকম খুব চাপের মুখে আছি, এখন কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না, মানুষকে না বলে দিলেও তো অনেক সমস্যা বা অনেক ক্ষতিগ্রস্ত আমি হতে পারি তাদের দ্বারা, এমন অবস্থা আমার করণীয় কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকেন, তো চুপ থেকে বলেন যে আমি তোমাকে একটা জিনিস দিব, এটা একটা চাবুক, এই চাবুকটি স্বর্ণের চাবুক, তুমি এই চাবুকটি তোমার বাড়িতে রেখে দিবা। যদি রেখে দাও তাহলে সমাজে তোমার প্রতিপত্তি বাড়বে, কেউ তোমাকে উল্টোপাল্টা প্রশ্ন করার সাহস করবে না। তবে একটা বিষয় মনে রাখো, এই চাবুকটি তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও নিয়ে যাবা না। যদি এই বাড়ি পরিবর্তন করো তাহলে নিয়ে যেতে পারো, আর না হলে এটা এই বাড়িতেই রেখে দিবা। যদি কখনো অন্য জায়গায় বাড়ি ঘর করো, এই বাড়ি ছেড়ে চলে যাও, তখন এটা নিতে কোনো সমস্যা নেই, কিন্তু বেড়াতে গেলে এটা তখনও সাথে নিয়ে যাবা। কিন্তু মনে রেখো, এটা যদি তুমি কোনো কারণে হারিয়ে ফেলো তাহলে কিন্তু বিপদ হবে, আর এটি তোমার এই বাড়ির জন্যই শুধু নির্ধারিত। খুব প্রয়োজন ছাড়াও বেড়াতে যদিও যাও, অল্প সময়ের জন্য গেলে তাহলে নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি বেশি সময়ের জন্য যাও বেড়াতে তাহলে সাথে করে নিয়ে যাবে। এরকম ভাবে বেশ কিছু ওসিয়ত করে দেন আর কি। তখন এই খৈমুদ্দিন দাদু সেই চাবুকটি ওই 2 তলা মাটির ঘরের উপরে কোনো একটি নির্দিষ্ট জায়গায় গোপনে তিনি আড়ালে লুকিয়ে রেখে দেন, এবং তার পরিবারের সদস্যদের কাছেও এই ব্যাপারে তিনি কিছু বলেননি। আর চাবুকটি তার কাছে আসার পর থেকে অত্র এলাকার মধ্যে তার প্রভাব যেন বাড়তে থাকে। কোনো লোক আর তাকে তেমন কিছু বলার সাহস পায় না। এভাবে বেশ কিছু বছর চলে যায়, আর ধীরে ধীরে তার সম্পদের পরিমাণ বাড়তে থাকে, আর একসময় অত্র এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় তার নাম চলে যায়, এবং সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি হয়ে যান। লোকমুখে শোনা যায় প্রতি বছর বৈশাখ মাসের 1 তারিখে তার সারা বছরের টাকা হিসেব করে বাড়ির উঠোনে শুকোতে দেয়া হতো। ওই দিন বাড়িতে কোনো বাইরের লোককে প্রবেশ করতে দেয়া হতো না। এর কয়েক বছর পরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তখন এই এলাকাটি বাংলাদেশের সীমান্তে হওয়ার কারণে বাংলাদেশের মুক্তি বাহিনীর সাহায্যের উদ্দেশ্যে এবং ওই এলাকার লোকদের রক্ষা করতে ইন্ডিয়ান আর্মি এই পুরো এলাকাটি তাদের দখলে নিয়ে নেয়, আর এলাকার লোকজনকে এলাকা ছেড়ে চলে যেতে বলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। তখন সবাই এলাকা ছেড়ে চলে যায়। যেহেতু খৈমুদ্দিন দাদুও এই এলাকার বাসিন্দা ছিলেন, আর হেন পরিস্থিতিতে তিনিও বাধ্য হয়ে চলে যান। কিছুদিন পর স্বাভাবিক হওয়ার পর সবাই আপন বাড়িতে ফেরত চলে আসে। খৈমুদ্দিন দাদিও চলে আসেন, আর উনি সিদ্ধান্ত নেন যে উনি আর এখানে থাকবেন না। উনি যখন গিয়েছিলেন, যেহেতু একটা দীর্ঘ সময়ের জন্য গিয়েছিলেন, ওই চাবুকটি সাথে নিয়ে গিয়েছিলেন। তা আবার ফেরত এসেছেন, কিন্তু পরবর্তীতে মনে হলো এই বাড়িতে তিনি থাকবেন না। তো ওই উনি যে কাজটি করেন সেটি হলো যে ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে, মানে বাংলাদেশে এটা পড়ে গেছে আর কি। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের একটা হিন্দু পরিবারের সন্ধান পান, তারা এই দক্ষিণ দিনাজপুরে চলে আসতে চান। তখন তিনি তাদের সাথে জমির একটা বদল করেন, এটাকে এওয়াজ বদল বলা হয়, যে তোমার জমি আমার, আমার জমি তোমার, মানে সকলের সম্মতিতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো উনি ওই হিন্দু পরিবার যেই জায়গাতে ছিল তিনি সেখানে চলে আসেন, আর তিনি যেই বাড়িতে ছিলেন সেটাতে ওই হিন্দু পরিবার চলে আসে। তো উনি অনেক কিছুই নিয়ে চলে গিয়েছিলেন, কোনোভাবে উনি সেই স্বর্ণের চাবুকটি ওই বাড়িতে ফেলে রেখে চলে যান, এবং সেই চাবুকটির কথা উনি রহস্যজনকভাবে ভুলে গিয়েছিলেন। বাংলাদেশে তার দিনকাল ভালোই যাচ্ছিল,
একদিন রাতে বাজার করে ফেরার সময় সেই বুজুর্গ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। সেই বুজুর্গ ব্যক্তির সাথে তার সালাম বিনিময় হয়। তখন সেই বুজুর্গ ব্যক্তি তাকে বলেন, তুমি এখানে চলে এসেছো ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে কেন ওই বাড়িতে রেখে আসলা? আমি তো ওখানে থাকতে পারছি না। তুমি তাড়াতাড়ি আমাকে এখানে নিয়ে আসো, নাহলে কিন্তু তোমার বিশাল ক্ষতি হবে, এবং আমি না চাইলেও কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। এই বলে বুজুর্গ ব্যক্তি ওখান থেকে চলে যান। তো উনি তাড়াতাড়ি বাড়ি চলে আসার চিন্তা করে থাকে, উনি তাকে কেন এমন একটা কথা বললেন। তো চিন্তা করতে করতে তার মনে পড়ে যায়, হো, সেই চাবুকটার কথা আমি ভুলে গেলাম কিভাবে? কিভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা আমি ভুলে যেতে পারলাম? আর ওই চাবুকটি তো তিনি সেখানে রেখে চলে এসেছেন। তো পরের দিন সকালবেলা তিনি আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তখন তো এরকম বর্ডার ছিল না, দেশ ভাগ হওয়ার পরেও এরকম ফেন্সিং করা তো হয়নি, তাই না? তো পরের দিন সেই বাড়িতে আসেন হাঁটতে হাঁটতে, মানে বর্ডারের এপাশ ওপাশ, খুব বেশি দূরে ছিল না আর কি। তো সেই পরিবারের সাথে কথা বলে, এবং সেই পরিবারের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন যে তার একটা মূল্যবান জিনিস তিনি রেখে গিয়েছেন, ওটা আমাকে নিয়ে যেতে দাও। তো তারাও রাজি হয়, বলে কোথায় আছে বলে দাও, আমরা দিয়ে দিব। তখন খৈমুদ্দিন দাদু সেই গোপন ঘরের কথা বলে। তো তাদের মধ্যে একজন সেই উপরে যায়, কিছুক্ষণ পরে ফিরে এসে বলে, কই, ওখানে তো কিছু নেই। এই বলে তাকে ফিরিয়ে দেয়। কিন্তু খৈমুদ্দিন দাদু যে করেই হোক ওই জিনিসটা তাকে নিয়ে যেতেই হবে। অনেক রিকোয়েস্ট করার পরও তারা সেই স্বর্ণের চাবুকটি দেয়নি। তিনি নিরাশ হয়ে বাংলাদেশে ফিরে যান। সেখানে ওই বুজুর্গ ব্যক্তি আবার তার কাছে আসে, বলে, তুমি আমাকে নিয়ে না নিয়ে চলে আসলা কেন? তো তোমার তো আরো চেষ্টা করা উচিত ছিল, তা না হলে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যাবে। তোমার ক্ষতি কিন্তু আমি করব না, কিন্তু ক্ষতি কিন্তু হয়ে যাবে। এখন খৈমুদ্দিন দাদু কি করবেন? ওনার তো কিছু করার নেই। এরপর যেটা হয়, ধীরে ধীরে ওনার অভাব বাড়তে থাকে। একে একে সব সম্পদ ওনার হাতছাড়া হয়ে যাচ্ছিল। তখন তিনি আবার এই বাড়িতে আসেন। সেই হিন্দু পরিবারের কাছে উনি অনেক অনুনয় বিনয় করতে থাকেন। অনেক কান্নাকাটি করার পরও তারা তাকে চাবুকটি দেয়নি, তারা স্বীকারই করে না। এরপর উনি আমাদের যিনি যে ঘটনা দিয়েছেন পারভেজ মন্ডল, তার দাদুর কাছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন স্থানীয়ভাবে বলা হয়, তুমি তো এখান থেকে সবই নিয়ে গেছো, আর যে বিষয়টার কথা বলছো এই জিনিসটা তো খুব গোপন একটা জিনিস। এটা তো যদি তার হাতে থেকেও থাকে তারা তো বলবে না। আর তুমি এটা তো অন্তত বলো যে তুমি এটা কিভাবে পেলে। আর এই যে এত দিনের যে ঘটনা, তিনি কিভাবে ওই স্বর্ণের একটা টুকরো পেয়েছিলেন, কিভাবে এই বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, সব বিষয় তখন তাদেরকে খুলে বলেন, এবং ওইটার কারণে কিন্তু সবাই জানতে পেরেছিল। আর তিনি তাদেরকে এটাও বলে, চাবুক না নিয়ে গেলে তার বড় একটা ক্ষতি হবে। তখন এই স্থানীয় কয়েকজন প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তি মিলে সেই হিন্দু পরিবারের কাছে যায় এবং ওই জিনিসটি তাদেরকে ফেরত দিতে বলে। কিন্তু তারা বরাবরের মতোই সেটা অস্বীকার করে। তারা বলে যে এই জিনিসটা তারা পায়নি। এরপর খৈমুদ্দিন দাদু নিরাশ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে দেখেন বড় বড় দুটো হাল চাষ করা বলদ সে দুটি মারা গেছে। এইভাবে একে একে তিনি সবকিছুই হারিয়ে ফেলেন। একটা সময় উনি পাগল হয়ে যান। তার পরিবারের লোক কিন্তু অনেক কবিরাজ, ঝাড়ফুঁক, ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বাড়িতে থাকতে পারতেন না, সুযোগ পেলেই ছুটে কোনো একদিক চলে যেতেন। তখন তাকে বেঁধে রাখা হতো। একদিন খৈমুদ্দিন দাদু বাড়ি থেকে ছুটে আবার এই দক্ষিণ দিনাজপুরের এই গ্রামে চলে আসেন। তো খৈমুদ্দিন দাদু আর বাংলাদেশে ফেরত যাননি, এদিক দিয়েই ঘুরতেন। এই যে পারভেজ মন্ডল যিনি, ইনি বলছেন যে তিনিও এই খৈমুদ্দিন দাদুকে দেখেছেন, আর সারাক্ষণ তিনি বিড়বিড় করে কিছু বলতে থাকতেন। কেউ কিছু দিলে খেতেন, না হলে না খেয়ে থাকতেন। বিড়বিড় করে নাকি বলতেন, বড় বড় বাড়ি গেল, বড় বড় ঘর গেল, বড় বড় হালের বোগদা গেল, এইগুলো বলতেন। এই কথা ছাড়া অন্য কোনো কথার মুখ থেকে শোনা যায় না। এভাবেই চলতে থাকে। একদিন তিনি পরলোক গমন করেন।
খৈমুদ্দিন দাদুকে সবাই নাকি খইয়া পাগল নামে অত্র এলাকায় চিনত, এবং এই ঘটনার সাক্ষী এখনো অনেক মুরব্বীরা ওই এলাকায় রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন পারভেজ মণ্ডল। অসংখ্য ধন্যবাদ পারভেজ মণ্ডল ভাইকে। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার এই খারণ গ্রাম থেকে আমাদেরকে লিখেছেন, আর এরকম একটি ঘটনা আমাদেরকে তিনি দিয়েছেন যেটি আসলেই খুবই অদ্ভুত একটি ব্যাপার। আর এই ধরনের যে কোনো কিছু যে দিলে, জিনেরা কোনো কিছু দিলে এটার ফলে তার ভাগ্যের পরিবর্তন হয়, এইরকম ব্যাপার কিন্তু আমাদের যে একটি বই আমরা বের করেছিলাম পাতালবাসী, এই পাতালবাসীতে একটি ঘটনা ছিল যেটি নড়াইলের আলামিন আমাদেরকে দিয়েছিল, নদী ও মগ কেন্দ্রিক একটি ঘটনা। তো এই পাতালবাসী বইয়ে এই টাইপের একটি ঘটনা ছিল। তো এ থেকে প্রমাণিত হয় এই ধরনের ব্যাপারগুলো আসলে ঘটতে পারে, কিন্তু এর নিগূঢ় রহস্য যে কি, কারণ সবকিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে চাইলে ধনী করতে পারেন, সম্পদশালী করতে পারেন, আবার মুহূর্তের মধ্যে ফকির করে দিতে পারেন। আর নির্দিষ্ট কোনো বিষয়ের সাথে ধনী গরিব হওয়ার সম্পর্ক আছে কিনা, এইটার অথবা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলে মনে হয় যে না, কোনো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ তাআলা কোনো বিষয়ের সাথে কোনোটা যদি সম্পর্ক রেখে থাকেন, তাহলে অবশ্যই এই সমস্ত ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কোনো মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। আর আমি এই কারণে আমাদের পাতালবাসী বইয়ের ওই ঘটনাটির রেফারেন্স টেনেছি, কারণ সেখানেও যখন ওই একটি বিশেষ মগ ওই ব্যক্তিটি হারিয়ে ফেলে, তখন হারিয়ে ফেলার পর ওই জিনে বলেছিল যে আমি কিন্তু তোমার ক্ষতি করব না, তোমার ক্ষতি এমনিতেই হয়ে যাবে, আর তুমি এটা হারিয়ে ফেলার কারণে আমারও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এই সমস্ত জিনিস যদি অন্য কারো হস্তগত হয়ে যায়, তাহলে ওই জিনেরও ক্ষতি হয়। এই কারণে হয়তো এই বুজুর্গ ব্যক্তির বেশে আসা ওই জিনটিও বারবার চাচ্ছিল ওই জিনিসটা যেন আবার খৈমুদ্দিনের হাতে চলে আসে। হয়তোবা খৈমুদ্দিনের হাতে সেটা মানে আসাটা সেভাবে সম্ভবপর ছিল না। খৈমুদ্দিন দাদু সে তার জায়গা থেকে চেষ্টা করেছে। আর আমার কাছে এটা মনে হয়, আমি জানি না এটা কতদূর আসলে সত্য, নিজের ধারণা থেকে আসলে বলাও ঠিক না, কারণ যে যেই বিষয়ে আসলে গভীর জ্ঞান রাখে না সেই বিষয়ে মন্তব্য করাটাও ঠিক নয়। কিন্তু আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে, সেটা হলো যে এইগুলো যখন কোনো মানুষের হস্তগত হয়ে যায়, তখন যার জিনিস, যেই জিনের জিনিস, সেই জিন হয়তো বা নিজে থেকে সরাসরি নিতে পারে না। তা না হলে তো সেই জিন নিজেই সেই জায়গায় গিয়ে ওই জিনিসটা নিয়ে নিতে পারত, তাই না? নিশ্চয়ই এর মধ্যে অনেক রহস্যময় ব্যাপার রয়েছে যেগুলো আমরা জানি না। তো ধন্যবাদ জানাচ্ছি আবারও পারভেজ মণ্ডল ভাইকে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afterthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলুন চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স। মর্গের ঘটনা অনেকেই শুনতে চান আমাদের কাছে। মর্গের ঘটনা আমরা সবসময় কিন্তু পাই না। আর এই ঘটনাটি যদি কোনো ডক্টরের কাছ থেকে পাই, তাহলে বিষয়টি কেমন হয়? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি মর্গের ঘটনা। একটি হসপিটালের কাছাকাছি থাকা একটি মর্গ, এবং এই হসপিটালটি হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ। রাঙামাটি মেডিকেল কলেজ থেকে একজন ডক্টর তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সেই ঘটনা। সঙ্গত কারণে যিনি ঘটনাটি পাঠিয়েছেন
তার নাম এবং তার বন্ধুর নাম গোপন রাখতে বলেছেন। তো আমরা সেই বিষয়টি গোপন রেখেই আমরা ঘটনাটি শুরু করছি। মর্গটির অবস্থান সম্পর্কে একটু না বললেই নয়। রাঙামাটি মেডিকেল কলেজ হসপিটালে যাওয়ার যে রোড রয়েছে সেই রোডটি ধরলে প্রথমে হসপিটালটি পড়ে এবং হসপিটালের ঠিক পেছনেই মেডিকেল কলেজের মূল ভবন এবং তার ঠিক পেছনেই মর্গটি পড়ে। তবে হসপিটালের পেছনের গেটের ঠিক পেছনেই মর্গটি রয়েছে, অর্থাৎ হসপিটালের পেছন দিকে আড়াআড়িভাবে মর্গে যাওয়ার একটি রাস্তা রয়েছে। ঘটনাটি ঘটেছিল 2022 সালের জুন মাসে, মাত্র 1 বছর আগের ঘটনা। তো ওনার যিনি বন্ধু আর ওনাদের দুজনেরই সেদিন নাইট ডিউটি ছিল ইমার্জেন্সি বিভাগে। রাত 1টার পর রোগী সাধারণত একটু কমই আসে সেখানে। সেদিন রাত 9টার দিকে ইমার্জেন্সিতে একটি লাশ আসে। লাশটি বজ্রপাতে মারা যাওয়া একটি কেস ছিল। 22 বছরের এক যুবকের লাশ। লাশটি প্রায় রাত 11টা পর্যন্ত ইমার্জেন্সিতেই ছিল, কারণ পুলিশ এসে ডকুমেন্ট রেডি করে লাশটি মর্গে পাঠাতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। আর রাত 11টা নাগাদ লাশটি মর্গে নিয়ে যাওয়া হয়। যাই হোক, ওনাদের দুজনের নাইট ডিউটি চলছিল আর শুরুতেই বলা হয়েছে যে রাত 1টার পরে রোগী কমে আসে। তো ওনারা দুজন ইমার্জেন্সি রুমে বসেছিলেন। রাত তখন প্রায় 2:30টার মতো বাজে। এমন সময় ওনার রুমমেট প্লাস কলিগ প্লাস বন্ধু, তিনটা একসাথে আর কি, তো তার ফোনে একটি কল আসে। তো সে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। আর এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওনাদের ইমার্জেন্সি বিভাগটি হসপিটালের ঠিক পেছনের দিকে এবং আগেই বলা হয়েছে পেছনের গেট দিয়ে মর্গে যাবার আড়াআড়ি একটি রাস্তা রয়েছে। তো ওনার বন্ধু কথা বলতে বলতে হসপিটাল পেছনের গেট দিয়ে বাইরে চলে আসে এবং মোবাইলে কথা বলতে বলতে মর্গের যে রোডটি রয়েছে সেটি দিয়ে হাঁটতে থাকে। আর মর্গের রোডটি কিন্তু অন্ধকার না, মর্গের রোডে 2টি ল্যাম্পপোস্ট রয়েছে। তবে মর্গের লাশ যদি না আসে তবে মর্গের সামনের যে লাইটটা রয়েছে এবং ভেতরে যে লাইটটা রয়েছে সেটা কিন্তু বন্ধ থাকে। তো সেদিন যেহেতু লাশ ছিল তাই মর্গের লাইট জ্বালানো ছিল। তো ওনার বন্ধু মর্গের রোড দিয়ে হেঁটে হেঁটে কথা বলতে বলতে মানে আগাতে থাকে, আবার পেছনে আসছে, মানে পায়চারি করার মতো আর কি। তো মিনিট 10 পর তার কথা বলা শেষ হয়। তখন সে দেখে যে মর্গের সামনে সে এসে পড়েছে, মানে হাঁটাহাঁটি করতে করতে সে যখন কথা শেষ হয় মোবাইল ফোনের কলটি কেটে দেয়, তখন দেখে সে মর্গের সামনে দাঁড়িয়ে আছে। তো সে খেয়াল করে যে মর্গের ভেতরে লাইটটা জ্বালানো এবং ভেতর থেকে লাশ রাখার যে স্ট্রেচারটা রয়েছে সেই স্ট্রেচারটা যে টানাটানি করা যায় যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ আসছে। তো উনি ভাবলেন যে হসপিটালে যিনি ডোম রয়েছেন তিনি ভেতরে আছেন। ডোমের নামটি বলেছেন, সঙ্গত কারণ সেই নামটা উল্লেখ করছি না, কারণ তিনি নামটি উল্লেখ করতে নিষেধ করেছেন। তো আর ভেতরে যেহেতু লাশ আছে, তো ওনার বন্ধু ভাবলেন যে যাই ভেতরে গিয়ে একটু দেখে আসি যে দাদা কি করছেন। আর ওনার সাথে কিন্তু সকলের সম্পর্ক ভালো ছিল, 6 বছরের একটা সম্পর্ক হয়ে গেছে আর কি ওনার সাথে, মানে ডোমের সাথে। তো প্যারানর্মাল কিছু ভাববার কিন্তু কোনো প্রশ্নই আসে না এখানে, একদম স্বাভাবিক ছিল। আর যেহেতু ডক্টর লাশ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে লাশকে ভয় পাওয়ার কোনো বিষয় আসলে মনের মধ্যে আসে না স্বাভাবিকভাবে। তো ওই চিন্তা করে তিনি ডোম কি করছেন একটু দেখতে যান। স্বাভাবিকভাবে মর্গে ঢুকে পড়েন। মর্গের মেইন গেট দিয়ে ঢোকার পর হাতের ডানে এবং বাঁয়ে 2টো রুম রয়েছে। তো উনি দেখেন বাম পাশের রুম থেকে শব্দটা আসছে এবং সে রুমের দরজাটি হালকা ভেরানো। তো দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন যে এই যে যিনি ডোম যে দাদা, ডোম দাদা, তিনি লাশটির পোস্টমর্টেম শুরু করে দিয়েছে। তো তার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগে, কারণ ডোম সাধারণত পোস্টমর্টেম একা করে না, সাথে সবসময় একজন ডাক্তার থাকতে হয়। তো তিনি ওই ডোম দাদাকে জিজ্ঞেস করছে, দাদা স্যার কই, আপনি একা শুরু করে দিয়েছেন? উত্তরে ওই ডোম দাদা বলেন, আসলে রাত তো স্যারকে ফোন করেছি, স্যার বলল বাসা থেকে আসতে 20 মিনিট সময় লাগবে, এদিকে অনেক রাত হয়ে গেছে আর এই লাশ কাল সকালের মধ্যে নিয়ে যাবে,
তাই স্যার আমাকে শুরু করতে বলেছেন, স্যার একটু পরেই আসবেন। এদিকে সে খেয়াল করলো এতক্ষণ তেমন কোনো গন্ধ না থাকলেও হঠাৎ তার নাকে তীব্র একটি দুর্গন্ধ লাগছে। তাও সে লাশের দিকে এগিয়ে যায় এবং ওই ডোম দাদা কিভাবে পোস্টমর্টম করছে সে দেখতে থাকে। তো ওনার বন্ধু খেয়াল করলো গন্ধটি লাশের গা থেকে আসছে না, বরং ওই ডোম দাদার গা থেকে আসছে। তাছাড়া একই দিন সন্ধ্যা 7টায় মারা যাওয়া লাশের শরীর থেকে গন্ধ আসা কিন্তু পসিবল না। তবুও সে ওই ডোম দাদার পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে ডোম দাদাকে, কিন্তু ওই ডোম দাদা কোনো উত্তর দিচ্ছিলেন না। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে ওই রুমের যে লাইটটা ছিল, লাইটটা ঠাস করে শব্দ করে ফেটে যায় এবং পুরো রুম একদম কালো অন্ধকারে ছেয়ে যায়। আর ওনার বন্ধুর বুকটা ধপ করে ওঠে। তখন সে ওই ডোম দাদাকে কয়েকবার ডাক দেয়, কি হলো দাদা, কি হলো? কিন্তু ওই ডোম দাদা কোনো উত্তর দেয় না। এদিকে ওনার বন্ধু খেয়াল করলো রুমের যে বিশ্রী গন্ধটি হঠাৎ করে যেন আরো তীব্র হয়ে উঠল এবং সে তখন আর সহ্য করতে পারল না। সে রুম থেকে বের হওয়ার জন্য যেই দরজা দিয়ে বের হবে, তখনই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডার একটি স্রোত বয়ে গেল। দরজাটি পেছন থেকে লক করা, তার মাথায় কিছুই আসছিল না, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। দরজা পেছন থেকে বন্ধ হলে সে রুমে ঢুকলো কিভাবে? আর পুরো রুম অন্ধকার। সে দরজা ঘেঁষে দাঁড়িয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে এবং দোয়া পড়তে থাকে। এদিকে তার কাছে যে মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোন থেকেই তো আলো জ্বালানো যায়, এই বিষয়টি তার মাথায় আসছে না। সে এতটা ভয় পেয়েছে। সে খেয়াল করলো তার গায়ের খুব কাছে গরম একটা হাওয়া লাগছে। এটি এমন যে কেউ মানুষের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলে যেরকমটা হয়, নিঃশ্বাসের একটি সব বাতাস মানুষের গায়ে লাগে তেমন, কিন্তু পার্থক্যটি হলো এই বাতাসটি খুবই গরম এবং তাতে মাংস পচা একটা তীব্র গন্ধ রয়েছে, সেটা সহ্য করা খুবই কঠিন। যাই হোক, সে আরো জোরে দরজা ধাক্কা দিয়ে চিল্লাতে থাকে। সে ভাবছিল আজকেই হয়তো বা তার জীবনের শেষ দিন। হঠাৎ করে কেউ দরজাটি পেছন দিক থেকে খুলে দেয় এবং সে যা দেখে সে ভাবতেও পারেনি কোনোদিন। দেখে দরজায় সেই ডোম দাদা দাঁড়িয়ে আছে। তখন ওনার বন্ধু চিন্তা করে, তাহলে আমি এতক্ষণ ভেতরে কাকে দেখলাম? সে কোনো কথা না বলে ওই ডোম দাদাকে জিজ্ঞেস করে, রুম থেকে তাড়াতাড়ি করে বের হয়ে জিজ্ঞেস করে, বের হওয়ার সাথে সাথে কিন্তু তার প্রচন্ড বমি হয়, বমি করে দেয়। কারণ ওই ভেতরের যে বিশ্রী গন্ধটা, ওই গন্ধটা সে আর সইতে পারছিল না। কিন্তু সে কিন্তু অজ্ঞান হয়নি। সে একটু স্বাভাবিক হলে ওই ডোম দাদাকে জিজ্ঞেস করে যে, মামা কি হলো? আপনাকে রুমের ভেতরে কে আটকে দিল? ওই ডোম দাদাই আসে জিজ্ঞেস করে আর কি ওই ডাক্তারকে, যে মামা কি হলো, আপনাকে রুমের ভিতরে কে আটকাইলো? আর আপনি কিভাবে ভিতরে ঢুকলেন? এটা তো বাইরে থেকে লক করা। তখন সে ওই ডোম দাদাকে সব ঘটনা বললো। তখন ডোম দাদা বলে, আরে কি বলেন, আমি তো মাত্রই আসলাম। আর এটা ঠিক যে স্যার আমাকে এসে কাজ শুরু করে দিতে বলেছেন, যে উনি একটু পরে আসবেন, এটাও আমাকে বলেছেন। এদিকে ওনার বন্ধু চিন্তা করছে, যা তাহলে সব জিনিস তো ঠিক আছে, ভেতরে থাকা ওই ডোমটিও তো একই কথা বলেছিল যে স্যার আসতে একটু দেরি হবে, কাজ শুরু করতে বলেছে। তাহলে আমি কাকে দেখলাম ভেতরে? তাহলে কি এতক্ষণ তার হ্যালুসিনেশন হয়েছিল? এরপর যেটা হয় সেটা হলো যে ওনার বন্ধু এবং ডোম দাদা ওই মর্গের ভেতরে আবারও যায় এবং আসলেই দেখে রুমের ভেতরের বাল্বটি ফেটে কাঁচগুলো মাটিতে পড়ে আছে এবং লাশের উপরে থাকা সাদা কাপড়টিও মাটিতে পড়ে আছে, কিন্তু লাশের গায়ে কোনো কাটাছেঁড়া দাগই নেই। কিন্তু একটু আগেই কিন্তু দেখেছে লাশটি কাটা হচ্ছে। তাহলে এই ঘটনা কিভাবে মেলানো যাবে? কোনোভাবে মেলাতে পারছিল না তিনি। তো ইমার্জেন্সিতে এসে পরবর্তীতে
ওনাকে সব ঘটনা খুলে বলেন, মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি তো ইমার্জেন্সিতে ছিলেন, তাকে সব ঘটনা খুলে বলেন। তখন তিনি তাকে বলেন যে তোকে এত রাতে মর্গে যেতে কে বলল? সে বলল যে দোস্ত, আমি আসলে কথা বলতে বলতে ওদিকটাতে চলে গিয়েছিলাম, আমি নিজেও ভালো করে জানি না, আর আমি কোনো ধরনের ভয় ভীতি বা কোনো প্যারানর্মাল বিষয় চিন্তা করে ওখানে ঢুকি নেই। তখন উনি তাকে বলেন, যাক, যা হওয়ার হয়েছে, তোর তো কোনো ক্ষতি হয়নি, এটাও বেশি। তো আপাতত এই ঘটনা কাউকে জানানোর দরকার নাই, কারণ সবাই হাসাহাসি করবে উল্টো। তোর এখন ডিউটি করার দরকার নাই, তুই দ্রুত রুমে যা, গোসল করে রেস্ট নে, ডিউটি আমি করছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওনার কিন্তু কোনো জ্বর বা শরীর খারাপ এরকম কোনো কিছু হয়নি। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু ঘটনাটি শেষ হয়নি। আমরা ঘটনার মাঝ পথে রয়েছি মাত্র। তো ওনার বন্ধুর একটি বাইক ছিল, সে বাইকে করেই যাতায়াত করত। তো কোনো একটা কাজে এর পরের বৃহস্পতিবার তিনি চট্টগ্রামে যান রাঙামাটি থেকে। তার শুক্রবার দুপুরে ফেরত আসার কথা ছিল, কিন্তু কাজে আটকে যাওয়ার কারণে তার ফ্রি হতে রাত 11টা বাজে। এদিকে পরের দিন সকালে ডিউটি থাকার কারণে সে রাতে ব্যাক করার সিদ্ধান্ত নেয়, এবং এই কারণে সে রাতে মানে ফেরার সিদ্ধান্ত নেয়। রাতে রাস্তাটা ফাঁকা থাকবে, মানে ফ্রি থাকবে, অল্প সময়ের মধ্যেই তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পৌঁছাতে পারবেন। তো যেভাবে সেই কাজ, উনি রাত 12টার দিকে চট্টগ্রাম থেকে রওনা দেন। তো তিনি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। চট্টগ্রাম রাঙামাটি রোডটি রাতের বেলা এমনিতেও প্রচুর ভুতুড়ে লাগে, গা ছমছম করা। কারণ রানীরহাট নামক যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি পার হলে পাহাড়ি এলাকা শুরু হয়, এবং রাস্তা অনেক অন্ধকার এবং নির্জন থাকে। সে বাইক চালাতে চালাতে ঠান্ডাছড়ি নামক একটা জায়গায় আসে। জায়গাটির নাম ঠান্ডাছড়ি হবার কারণ হলো জায়গাটিতে প্রচুর গাছপালা, এবং এর মধ্য দিয়ে রাঙামাটির রোডটি চলে গিয়েছে। রোডের দুই পাশে পাহাড় এবং ঘন গাছপালা, তাই দিনের বেলায় প্রচন্ড গরমেও রোদের আলো আসে না, এবং রোডটি দিয়ে যাবার সময় ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যায়। এই জন্য ওই জায়গাটির নাম হলো ঠান্ডাছড়ি। তো তিনি ঠান্ডাছড়ি দিয়ে বাইক চালানোর সময় খেয়াল করেন যে ওই সময়ে জায়গাটা অন্যদিনের থেকেও বেশি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, বা ঠান্ডা হয়ে আছে। আর চারদিকে অন্ধকার, কোনো মানুষ তো দূরের কথা, কোনো গাড়িও নেই রাস্তায়। ঠান্ডাছড়ি রোডটির মাঝামাঝি আসার পর তার বাম পায়ে হঠাৎ কেউ সজোরে নিচের দিকে মারে হেঁচকা টান। তো আমরা জানি বাইকের বাম পায়ে কিন্তু 5টি গিয়ার থাকে। তো গিয়ারের পা হঠাৎ সজোরে নিচের দিকে টান খাবার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইক সহ। মাথায় হেলমেট থাকার কারণে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও তার হাতে পায়ে অনেক জায়গায় ছুলে যায় আর কি, এবং কোমরে ব্যথা পায়। এমন একটা অবস্থায় আশেপাশে হেল্প করার মতো কাউকে আসলে পাওয়া যায় না। তো তিনি এটা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে হঠাৎ সজোরে পা নিচের দিকে টানটা দিল কে। কারণ ওনার স্পষ্ট মনে হচ্ছে কেউ হাত দিয়ে পা ধরে নিচ দিকে টান দিয়েছে। কারণ ওই হাত দিয়ে ধরে যদি নিচ দিকে টান দেয় যেমন অনুভূতি হয়, তার ঠিক ওই সময় ওরকমটা অনুভূতি হয়েছিল। এদিকে তার বুক ধুক ধুক করতে থাকে। রাত 1:30টার বেশি বেজে গিয়েছে, এবং তার ভয়টাও বাড়তে থাকে। সে আবার বাইকটি তুলে কয়েকবার স্টার্ট দিতেই বাইকটা অন হয়, এবং সে আস্তে আস্তে বাইকটা চালিয়ে এগোতে থাকে। আর তার শরীরে বেশ কয়েক জায়গা তো খুব ব্যথা লেগেছে, এই জন্য তিনি আস্তে আস্তে চালাচ্ছিলেন। এভাবে আরো 40 মিনিট বাইক চালানোর পর বেশ কাছাকাছি চলে এসেছেন তিনি। যেই জায়গাটিতে এসেছেন সেই জায়গাটির নাম হলো ভেদভেদি বাজার। বাজারটি ফেলেই একটি চেকপোস্ট আছে। চেকপোস্টে একটি ল্যাম্পপোস্ট ছিল, যার কারণে রোডটি হালকা আলোকিত হয়ে থাকতো। তো এত রাতে ভেদভেদি বাজারের একটি দোকানপাটও খোলা ছিল না, এবং কেন জানি পুলিশ চেকপোস্টটিও ওই দিন ফাঁকা ছিল। পরে অবশ্য জানতে পারা গেছে আসলে পুলিশ চেকপোস্টে রাত 11টার পরে স্বাভাবিকভাবে কেউ থাকে না, খুব ইমার্জেন্সি ছাড়া। তো সে ওই বাজার ফেলে চেকপোস্টের দিকে আসতে থাকে বাইক নিয়ে। চেকপোস্টে 30 থেকে 40 মিটার দূরে তখন তার বাইক। হঠাৎ করে সে খেয়াল করে চেকপোস্টের আলোয় রাস্তার ঠিক মাঝখানে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। সে আরেকটু কাছে আসার পরে দেখলো লাল টকটকে শাড়ি পরা একটা মহিলা অবয়ব, যেটা স্বাভাবিক থেকেও আরেকটু বেশি লম্বা মনে হচ্ছিল তার কাছে। এবং ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে যে মহিলার সামনে একটি কালো কুকুর দাঁড়িয়ে আছে, মানে মুখোমুখি।
এবং মহিলাটি কুকুরের দিকে তাকিয়ে আছে এবং কুকুরটি মহিলার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাধারণত আমরা দেখি কুকুর বা এই জাতীয় প্রাণী শব্দের প্রতি খুবই সেন্সিটিভ, শব্দ শুনলে পালিয়ে যায় বা উত্তেজিত হয়। কিন্তু বারবার বাইকের হর্ন বাজানো সত্ত্বেও ওই মহিলাটিও একচুল নড়ে না, কুকুরটিও নড়ে না, কুকুরটি তার দিকে তাকায়ও না। তারা একজন আরেকজনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রাস্তাটি ছিল 2 ওয়ে, মানে রাস্তার মাঝখানে ডিভাইডার ছিল, কিন্তু মহিলাটি এবং কুকুরটি রাস্তার এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে পাশ কাটিয়ে যাওয়া সম্ভবই ছিল না। আর এই কারণে উনি দূর থেকে বাইকের গতি কমাতে চাচ্ছিলেন, কিন্তু উনি বাইকের গতি কমাতে চাইলেও বাইকের গতি একদমই কম ছিল না, বাইকের গতি ছিল স্বাভাবিক। উনি চিন্তা করলেন কি ব্যাপার, বাইকের কি ব্রেক ফেল করলো? এই চিন্তা করতে করতে মানে ওনার বাইক কিন্তু ওই যে ওই মহিলা এবং কুকুরের উপর দিয়ে উঠে গিয়েছে। উনি তো চিন্তা করেছেন যে এখনই বাইকটা থেকে আমি ছিটকে পড়ে যাব, দুর্ঘটনা ঘটবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুই হলো না। বাইকটি সামান্য ঝাঁকুনিও দিল না, মনে হলো বাতাসের ভেতর দিয়ে বাইকটা বের হয়ে গেছে। একটু সামনে গিয়েই তিনি লুকিং গ্লাসে দেখলেন ওই মহিলা আর কুকুরটি তার দিকে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতেও ওই মহিলার চেহারাটি কিন্তু দেখতে পাননি। মহিলাটির মানে যে ঘোমটা লম্বা করে দেয়া ছিল, কিন্তু আগুনের গোলার মতো দুটো চোখ দপদপ করে জ্বলছিল, সেটি কিন্তু ওই ঘোমটার মধ্য দিয়েও বোঝা যাচ্ছিল, কিন্তু তার চেহারা কিন্তু দৃষ্টিগোচর হলো না। যাই হোক, এই ঘটনার প্রেক্ষাপটে উনি আরো ভয় পান। ভয়ে তার শরীর কাঁপতে থাকে, কিন্তু বাড়িতে তো ফিরতে হবে। সে কোনো মতে বাসায় আসে এবং ওনার বন্ধুকে সব খুলে বলেন, মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। এভাবে একদিন কাটে। তো এবার ফেরত আসার পর তার প্রচুর জ্বর এবং বমি শুরু হয়। একদিন পর রাতে ওনারা সবাই ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার বন্ধু জেগেছিলেন। তো একটা পর্যায়ে যেটা হয় আর কি, সেটা হলো যে যিনি এই যে যার জ্বর হয়েছিল তিনিও জেগে যান, এবং প্রথমে যিনি জেগেছেন তিনি ঘুমিয়ে যান। তো উনি মোবাইল ফোনে কথা বলছিলেন, যিনি আর কি যার শরীর খুব দুর্বল, যিনি ভয় পাচ্ছেন আর কি, মোবাইল ফোনে কথা বলছিলেন। এদিকে ওনাদের রুমে, যে রুমটাতে ওনারা দুজন থাকতেন, ওই রুমে একটা বেলকনি রয়েছে, এবং ওই বেলকনির ওইখানে বসার জন্য একটি চেয়ার রাখা ছিল। তো যেটা হয় সেটা হলো যে কথা বলতে বলতে, মোবাইল ফোনে কথা বলতে বলতে করিডোরে গিয়ে চেয়ারটিতে যখনই বসেছে, তখন তার এমন একটা ফিলিংস হয় যে কেউ চেয়ারে মনে হয় আগে থেকে বসে আছে, এবং কেউ যদি চেয়ার আগে থেকে বসে থাকে তার উপরে গিয়ে বসলে যেরকমটা ফিলিংস হয় ঠিক তেমন অনুভূতি হয়। আর যখনই সে বোঝে যে কেউ বসে আছে, তখনই সাথে সাথে কেউ সামনের দিকে তাকে ধাক্কা দেয়, এবং ধাক্কা খেয়ে ও চেয়ারের ওখান থেকে ছিটকে দেয়ালে গিয়ে আশ্রে পড়ে এবং জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন রুমে থাকা ওনার রুমমেটের ঘুম ভেঙে যায়। তিনি তখন দৌড়ে বাইরে আসেন, এই কি হয়েছে। তখন সব কাহিনী বলেন যে এই ঘটনা, এই যে আমি তো এই যে এরকম করে ধাক্কা খাইলাম, কে যেন আমাকে ধাক্কা দিল। তো আসলে এসব ঘটনার ব্যাখ্যা কিভাবে দেয়া যায় ওনারা কিছুতেই বুঝতে পারছিলেন না। তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার পরামর্শে স্থানীয় এক হুজুরের কাছে তার বন্ধুকে যেতে বলেন। তিনি তাকে কিছু ঝাড়ফুঁক এবং পানি পড়া দেন। কিন্তু ওই রাত থেকেই আরেকটি সমস্যা শুরু হয়। গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠার একটা সমস্যা শুরু হয়ে যায়, এবং চিৎকার দিয়ে আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে ওঠে আর কি। জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে খারাপ স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নে কি দেখেছেন এটা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। এটি খুবই অবাক করা একটা বিষয়। যাই হোক, প্রতি রাতেই যখন এরকম হতে থাকে, তখন চট্টগ্রামের একজন হুজুরের সাথে আর একজন হুজুরের মানে ঠিকানা, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তিনি তাকে দেন। তখন ওই হুজুরের কাছে গেলে হুজুর তার বন্ধুর বাসার ঠিকানা নেন এবং বাসায় আসেন। এই নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে জানতে পারেন খুবই খারাপ এবং নরখাদক প্রকৃতির এক জিন তার উপর ভর করেছে ওই মর্গে ঢোকার পর থেকে। মূলত ওই নরখাদক জিনটি লাশ কাটা ঘরে ছিল, ওই লাশটির শরীরের কিছু অংশ খাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে এই ডাক্তার সে ওই মর্গের মধ্যে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার কারণে ওই জিনটি ডিস্টার্ব হয়।
এবং ডিস্টার্ব হওয়ার প্রেক্ষাপটে রাগ গিয়ে পড়ে হচ্ছে তার উপরে, যেহেতু সে লাশের শরীরের কিছু অংশ খেতে পারেনি। আর এই কারণে সে তার উপর ভর করেছে, তাকে ডিস্টার্ব করছে। তখন হুজুর কাগজে কিছু একটা লিখে ওই কাগজটি তার বালিশের নিচে রেখে 1 মাস ঘুমাতে বলেন, এবং তিনি বলেন যে এই 1 মাস তিনি বালিশের নিচে কাগজটি রেখে ঘুমাবেন, কিন্তু কোনোভাবেই এই কাগজে কি লেখা আছে পড়তে পারবে, কিন্তু কোনো মোবাইলের ছবি তোলা যাবে না, তাহলে কাগজের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো তার কথা মতো 1 মাস এই কাজটি করা হয়, বালিশের নিচে কাগজটি রেখে ঘুমায়, এবং 1 মাসের মধ্যে তার স্বপ্নেও কোনো ধরনের অস্বাভাবিক কোনো বিষয় আসেনি, এবং বাহ্যিকভাবেও রাতের বেলা ডিউটি করা হোক বা অন্যভাবে হোক কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, সবকিছু ঠিকঠাক ছিল। যেদিন 1 মাস পূর্ণ হয় তার পরের দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে চেক করে, প্রতিদিনই চেক করতো, প্রতিদিনই ওই জিনিসটা ছিল, কিন্তু ওই রাত্রে চেক করতে গিয়ে দেখে যে বালিশের নিচে কাগজটি নেই। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও কাগজটি কোথাও পাওয়া যায় না। এখানে বলে রাখা ভালো, ওই রুমে কিন্তু যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন ওই ডক্টর এবং তার বন্ধু ডক্টর, মানে যার সাথে প্যারানরমাল ঘটনা ঘটছে, তারা দুজন ছাড়া কেউ ওই রুমে ঢুকতো না। কিন্তু কাগজটি তাহলে কে নিল, কোথায় গেল? যদিও বা এই ঘটনার সমাপ্তি হয়েছিল এই 1 মাস পর থেকেই, কিন্তু এই কাগজের রহস্যটা, এটা আসলে কি হলো, কে এই কাগজটি নিয়ে গেল, এটার কোনো ব্যাখ্যা বের করা যায়নি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মর্গের এই ঘটনাটি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমার কাছে খুবই দারুণ লেগেছে, কারণ একবার ভাবুন যে একজন মর্গের মধ্যে ঢুকেছে ডক্টর, লাশ কাটা হচ্ছে, হঠাৎ করে লাইট ফেটে গিয়ে পুরো রুমে অন্ধকার নেমে এসেছে, তারপর আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার কাছে যে ফোন রয়েছে, এই ফোনটা জ্বালালেই যে আলো হবে সেই বিষয়টিও মাথায় কাজ করছে না। দরজার কাছে গিয়ে দুপদাপ করে শব্দ করা হচ্ছে, কিন্তু দরজা বাইরের থেকে লক করা। ওদিকে কাঁধের উপর গরম নিঃশ্বাস কেউ ছাড়ছে, সেটা ফিল করা যাচ্ছে, আর মাংস পচা গন্ধ নাকে লাগছে। এমন একটা সিচুয়েশন যদি আমরা একবার ভাবি, আসলে এই ধরনের সিচুয়েশনে যদি আমরা কেউ পড়ি, আমরা কি বেঁচে থাকবো? সেন্স ধরে রাখতে পারবো? কি অবস্থা হবে? আমরা কখনোই চাইবো না এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি কেউ হোক। প্রিয় লিসেনার্স, মর্গকেন্দ্রিক ঘটনা অনেকেই পছন্দ করেন। আশা করছি আমাদের ঈদ স্পেশাল আয়োজনের 3য় ধাপে মর্গকেন্দ্রিক এই ঘটনাটি আপনাদের সেই চাহিদার কিছুটা অংশ হলেও পূরণ করতে পেরেছে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আপনাদের horrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল